আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। প্রথমেই হচ্ছে দ্বিতীয় অধ্যায় লেকচার 5-এ তোমাকে স্বাগতম। জীবকোষ এবং টিস্যু এই অধ্যায়টার উপর এর আগে আমরা আরও 4টা বেসিক ক্লাস করেছি। এটা হচ্ছে আমাদের 5ম ক্লাস এবং এই 4টা ক্লাসের মধ্যে এত ডিপলি কেন আলোচনা করা হচ্ছে এবং এই অধ্যায়টা কেন সময় নিয়ে নিয়ে করছি এবং হচ্ছে অনেকগুলো বেশি লেকচার কেন আসতেছে, কারণ হচ্ছে এই অধ্যায়টা তোমার যে 9-10-এর জন্য যে গুরুত্বপূর্ণ শুধু তাই না, এই অধ্যায়টা তোমার ইন্টারমিডিয়েটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা বেস করে ইন্টারমিডিয়েটে প্রায় 4টা অধ্যায় আছে, ঠিক আছে। সো 9-10-এর একটা অধ্যায়কে ভাগ করে ইন্টারমিডিয়েটে গিয়ে 4টা বড় বড় অধ্যায় হয়ে গেছে। সো এই জন্য এই অধ্যায়টা তোমার বোঝাটা খুবই দরকারি। এই জন্য এটা অনেক ডিপলি খুবই কি বলে এটাকে, একবার অল্প অল্প টপিকগুলো ব্যাপকভাবে বোঝানো হচ্ছে যাতে তোমার আত্মস্থ হয়। আর আজকে হচ্ছে আমরা যে টপিকটা আলোচনা করব, আমরা জাস্ট আগের ক্লাসে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে, আমরা জানি স্থায়ী টিস্যু হচ্ছে কয় প্রকার। স্থায়ী টিস্যু হচ্ছে 3 প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু আর হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। আগের ক্লাসে আমরা সরল টিস্যু আলোচনা করেছি, আজকে আলোচনা করব জটিল টিস্যু। তো জটিল টিস্যুর প্রধানত 2 প্রকার, একটা হলো জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেমের মধ্যে যে 4 ধরনের কোষ থাকে: ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এবং ফ্লোয়েমের মধ্যে কয় ধরনের কোষ থাকে? 4 ধরনের কোষ থাকে: সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। তো এই যে জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। হচ্ছে আমরা একটু জাইলেম, ফ্লোয়েম এগুলো একটু 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব, কারণ হচ্ছে যে তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। এই যে সরল টিস্যু, জটিল টিস্যু, প্যারেনকাইমা, তারপরে স্ক্লেরেনকাইমা, এদিকে জাইলেম, ফ্লোয়েম সব কিছু একটু 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করে দিই। তা আমরা হচ্ছে যে আচ্ছা, আমরা যদি এটাকে আমরা একটু শুরু থেকে দেখার চেষ্টা করি, তো এটা হচ্ছে একটা উদ্ভিদ, আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে একটা উদ্ভিদ। উদ্ভিদের মধ্যে আমরা কোন টিস্যুগুলা কোথায় থাকে সবগুলোই একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন হচ্ছে আমরা যদি প্রথমে একটু মজার একটা জিনিস দেখি, সুন্দর একটা জিনিস দেখব। এই যেটা হচ্ছে উদ্ভিদের একটা মূল, চমৎকার লাগতেছে না? সেই লাগতেছে। তো এইখানে উদ্ভিদের একটা মূল দেখানো হয়েছে, যে মূলের মধ্যে কি কি আছে আমরা একটু ভালো করে জাস্ট ফিল করি। এই যে জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে যে আমরা আলোচনা করতেছি, তো এই যে সবুজ অংশ যেটা, এটা হচ্ছে জাইলেম। তাহলে মূলের এই সবুজ অংশটা হচ্ছে জাইলেম। এই সবুজের পাশেই যে হালকা আরেকটা বর্ণ দেখা যাচ্ছে, এটা কি বর্ণ আমি বলতে পারবো না। এই যে এটা হচ্ছে ফ্লোয়েম, এটাকে কি বলে, এটা হচ্ছে পার্পেল, বেগুনি টাইপের, অথবা যেটাই হোক পার্পেল টাইপের, ধরলাম পার্পেল। তাহলে হচ্ছে যে এই যে সবুজ অংশ যেটা, এটা হলো জাইলেম। তো জাইলেম মাঝখান দিয়ে আছে, 2 পাশ দিয়ে ফ্লোয়েম আছে, জাইলেমের পাশ দিয়ে ফ্লোয়েম আছে। এই যে বেগুনি অংশ যেটা, এটা হচ্ছে ফ্লোয়েম। আচ্ছা, তারপরেই আছে কি যে নীল অংশ যেটা, এটা হচ্ছে ভাজক টিস্যু। ওই যে টিস্যুগুলো বিভাজিত হয়, বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যুগুলো হলো ভাজক টিস্যু। তো এইটাই মোটামুটি একটা মূলের মাঝখান দিয়ে বুঝতে পারছে জাইলেম, 2 পাশ দিয়ে ফ্লোয়েম, তারপর হচ্ছে ভাজক টিস্যু অবস্থান করতেছে। আচ্ছা, এটা মোটামুটি দেখা হয়েছে। এখন একটা ক্যাম্বিয়ামটাকে, ক্যাম্বিয়াম সম্বন্ধে একটু ধারণা নেই, যে ক্যাম্বিয়ামটা ভালো করে খেয়াল করো। এই যে এখানে আরেকটা চমৎকার একটা বিষয় দেখা যাচ্ছে, এটাও উদ্ভিদের হয় একটা মূল বা কাণ্ডকে দেখানো হয়েছে, যেটাই হোক। এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। এই যে জাইলেম উপরের দিকে উঠতেছে, ফ্লোয়েম নিচের দিকে নামতেছে। এটা মানে কি? এটা মানে কিছুই না। জাইলেমের কাজ হচ্ছে, উদ্ভিদ, আমরা জানি উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ সংগ্রহ করে। এই পানি এবং খনিজ লবণ কোথায় যায়? পাতার মধ্যে যায়। পাতার মধ্যে কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রান্না হয়, খাদ্য তৈরি হয়। পরে এই খাদ্যটা কি হয়? সারা দেহে ছড়ায় যায়। তাইলে যে পানি এবং খনিজ লবণ যে উপরে পর্যন্ত উঠবে, কে উঠাবে? এটা উঠাবে হলো জাইলেম। আর পাতার মধ্যে যে খাদ্য তৈরি হবে, এই খাদ্যটা সারা দেহে যে ছড়ায় পড়বে, এটা হচ্ছে কাজটা করবে হলো ফ্লোয়েম। তার মানে এই যে জাইলেম মূলত
মাটি থেকে পানি এবং খনিজ লবণ উঠাচ্ছে, এই যে জাইলেমের উপরে উঠাচ্ছে, এই জন্য উপরে উঠতেছে। আর ফ্লোয়েমের কাজ কি? এই ফ্লোয়েম কেন নিচে নামছে? আসলে নিচে নামছে এখানে কাণ্ডগতভাবে, যেহেতু এখানে নিচেও পাতা থাকতে পারে, নিচে উদ্ভিদের অংশ, তো উদ্ভিদের সারা দেহের মধ্যে খাদ্য ছড়ায়, উদ্ভিদের সারা দেহে কোষ ছড়ায় আছে, প্রত্যেকটা কোষে খাদ্য দরকার। তো ওই পাতার মধ্যে যে খাদ্য তৈরি হয়েছে ওই খাদ্যটা সে সারা দেহে সরবরাহ করতেছে। তাহলে জাইলেমের কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ উপরে উঠানো, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতার মধ্যে যে খাদ্য তৈরি হবে এই খাদ্যটা সারা দেহে ছড়ায় দেওয়া। এই হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমের মূল কাজ। এখন মজার একটা বিষয় আছে, যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে দেখো এই যে একটা স্তর দেখা যাচ্ছে। এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যে স্তর, এটাই হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে ক্যাম্বিয়ামটা কি? জাইলেম, এই যে বলে ওটা তোমার বাড়ি এটা আমার বাড়ি, মাঝখানে একটা ওয়াল। হ্যাঁ, তো এই যে মাঝখানে ওয়াল, যে ওয়ালের মাধ্যমে জাইলেম এবং ফ্লোয়েমটাকে সেপারেট করা হয়েছে, আলাদা করা হয়েছে, এটা হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, এই যে মাঝখান দিয়ে যে স্তরটা, এটা হচ্ছে কি? ক্যাম্বিয়াম। আচ্ছা, এরপরে দেখো এই যে আমরা যে বলছি যে এই যে সরল টিস্যু যেটা প্যারেনকাইমা উদ্ভিদের সব অংশে ছড়ায় থাকে, প্যারেনকাইমাটা কোনটা? এই যে দেখো এই যে টিস্যুগুলো আছে, এই কোষগুলা দেখা যাচ্ছে। তো এটা যদি একটা মূল হয়, কাণ্ড হয়, তো এটা অনেকটা মাঝখান বরাবর না? এটা তো অনেকটা মাঝখানের অংশটা দেখানো হয়েছে, তাই না? তাইলে আর যে ছড়া আছে এটা, এই যে কোষগুলা যে আছে, এই যে টিস্যু, এটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু, বা এটাই হচ্ছে কি বলে এটাকে? এটা হলো তোমার যে স্থায়ী টিস্যুর মধ্যে সরল টিস্যু, যেটা প্যারেনকাইমা। সাধারণত এটাকে প্যারেনকাইমাই বেশি থাকে আর কি। সব দিক দিয়ে এই যে ছড়া যেগুলো আছে এগুলো সব প্যারেনকাইমা কোষ। তার মানে আমরা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। তাহলে জাস্ট করো যে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে উদ্ভিদের মূলের মধ্যে এই যে জাইলেম থাকে, ফ্লোয়েম থাকে, তারপরে ভাজক টিস্যু থাকে। এই যে সবুজ এটা হচ্ছে জাইলেম, তার পাশে আছে যে বেগুনি কালার যেটা, এটা ফ্লোয়েম, আর এর পাশে যে লাল বর্ণ যেটা, এটা হচ্ছে কি এই যে নীল বর্ণ যেটা, এটা হচ্ছে ভাজক টিস্যু। জাইলেম, ফ্লোয়েম এবং ভাজক টিস্যু। ওকে, আর হচ্ছে যে ক্যাম্বিয়াম কি? এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে একটা স্তর থাকে, এটা হচ্ছে ক্যাম্বিয়াম। এই যে জাইলেম, ফ্লোয়েম, মাঝখানে যে স্তর, এটা হচ্ছে ক্যাম্বিয়াম। আচ্ছা, এখন আমরা একটু এই যে স্থায়ী টিস্যুর মধ্যে আমরা আর একটু মজার জিনিস দেখব। যেমন হচ্ছে এই যে এটা হলো উদ্ভিদের, মানে এটা জাস্ট আর একটু দেখো, এটা আমরা একটু মানে একটা উদ্ভিদের সবুজ অংশ যেটা থাকে, বা উদ্ভিদের মধ্যে কি কি টিস্যু থাকে, কি কি টিস্যু থাকে। যেহেতু আমরা এটা উদ্ভিদ টিস্যু পড়তেছি, সো ওইটা আমরা ইন্টারমিডিয়েটে উঠলে ডিপলি আলোচনা করব, ঠিক আছে, বাট আমরা আগে থেকে একটু দেখে দেখে জানা শিখি আর কি। তো এটাই যে একটা টিস্যুর মধ্যে গেল গা, তার মানে দুই পাশে ত্বক থাকে, এই যেটা হচ্ছে ডার্মাল টিস্যু। ত্বকতন্ত্র, ত্বকীয় টিস্যু, যেমন মানুষের ত্বক থাকে এরকম উদ্ভিদের ত্বক আছে। ত্বকীয় টিস্যুটা হলো ডার্মাল টিস্যু, এই যেগুলো হচ্ছে ত্বকীয় টিস্যু তন্ত্র, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই যে সবসময় মেসোফিল টিস্যুর মধ্যে ওই প্লাস্টিক থাকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি হয়, এই যে মেসোফিল টিস্যুটা কি, আমরা একটু মেসোফিল টিস্যু দেখব। যে এখন এই যে ত্বকীয় টিস্যুতন্ত্র যেটা আছে, ত্বকের নিচেই যে সবুজ টিস্যুতন্ত্র যেটা থাকে, এটা হচ্ছে হলো তোমার হচ্ছে মেসোফিল টিস্যু, মানে যেখানে ক্লোরোপ্লাস্ট থাকে এবং খাদ্য তৈরি হয় মেসোফিল টিস্যুতে। ওকে, এই যে এখন যে সবুজ কালার যে অংশটা দেখতেছো, এটা হচ্ছে কি? মেসোফিল টিস্যু। আচ্ছা, এই মেসোফিল টিস্যুর মাঝখানে এই যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপটা আসলে কি? মেসোফিল টিস্যুর মাঝখানে যে বলছি তোমার জাইলেম এবং ফ্লোয়েম, বা এটাকে পরিবহন টিস্যু, ঠিক আছে। জাইলেম এবং ফ্লোয়েমটা হচ্ছে কি? পরিবহন টিস্যু বলা হয়, বা এটাকে হচ্ছে কি বলে? ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার টিস্যুও বলা হয়।
তাহলে হচ্ছে এই যে গ্যাপটা আসলে এইটাই হলো জাইলেম এবং ফ্লোয়েম। আমরা বলছিলাম জাইলেম ফ্লোয়েম অনেকটা মাঝখানে থাকে, কাণ্ড হোক মূল হোক, হ্যাঁ জাইলেম ফ্লোয়েমটা মাঝখানে থাকে। তো এটা হলো জাইলেম এবং ফ্লোয়েম। এটা জাস্ট আমরা আগে একটু দেখি, এই যে টিস্যুর মধ্যে চলে যায় আমরা জাইলেম এবং ফ্লোয়েমটা দেখব। এই যে যেটা গ্যাপ ছিল, এই যেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। তোমরা একটু ভালো করে দেখো, জাইলেমের কাজ কি? পানি উঠাবে, মূল থেকে পানি উঠাবে। এই যে অংশটা দেখতেছো না একেবারে মাঝখান দিয়ে একেবারে ফাঁপা, ওই যে ভেসেল একটু পরে পড়বো, ভেসেলের কোষ প্রাচীরগুলা গড়ে গিয়ে লম্বা নলের মতো সৃষ্টি করে। এই যে দেখো, এই যে এটাকে জাস্ট এইভাবে যদি আমরা দেখি, এটা অনেক বড়, জাস্ট এটা তো কেটে দেখানো হয়েছে। এই যে কোষ প্রান্ত প্রাচীর এই যে গলে গেছে, গলে গিয়ে এটা ঝরে গেছে, এটা গলে গেছে, গলে যায় কি হয়েছে, এই যে লম্বা নলের মতো অংশ সৃষ্টি করছে। এই যে নলের মতো অংশ সৃষ্টি হয়েছে, এক্স্যাক্টলি এই যে নলের মতো হয়েছে। তো নলের মতো হয়েছে কেন? ওইটা দিয়ে পানি পরিবহন হবে, তাই তো? এই যে নলের মতো হয়েছে, এটা হলো জাইলেম, এই অংশটা হলো জাইলেম। আর ফ্লোয়েম কোনটা? এই যে দেখো ফ্লোয়েমের মধ্যে কি আছে? শিবকোষ যেটা, তো শিবকোষের ওই যে কোষ প্লেট চালনের মতো অংশ সৃষ্টি হয়। একটা কোষের যে প্রান্ত আছে আর একটা কোষের প্রান্ত ছিদ্র হয়, হয়ে এটার মধ্যে ভিতর দিয়ে কোষ রস পরিবহন করে, তাই তো? এই যে দেখো ফ্লোয়েমের মধ্যে এই যে হচ্ছে শিবকোষ, যেটা এই যে শিবকোষ কিন্তু মাঝখান দিয়ে অনেকটা ফাঁপা, তো প্রান্তের মতো এই যে চালনের মতো অংশ সৃষ্টি করছে, এই যে চালনের মতো, যেটার ভিতর দিয়ে রস পরিবহন হয়, যাই পরিবহন হোক এটা দিয়ে হয়, এটা হলো ফ্লোয়েম। তাহলে আবার দেখো সেপারেট আছে, এই যে জাইলেমটা এক পাশে, ফ্লোয়েমটা এক পাশে, সাধারণত এরকমই থাকে, বিভিন্নভাবে থাকে, জাইলেম ফ্লোয়েম এভাবেও থাকে। আবার অনেকটা এক পাশে জাইলেম আর এক পাশে ফ্লোয়েম, মাঝখান দিয়ে ক্যাম্বিয়াম, এভাবেও থাকে। তো এক এক উদ্ভিদের মধ্যে এক এক ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক আছে? যেমন হচ্ছে আম গাছ আর জাম গাছের বৈশিষ্ট্য তো এক হইতে পারে না, আবার ধান গাছ গম গাছের বৈশিষ্ট্য এক হবে না, আবার ধান গাছের সাথে আম গাছের বৈশিষ্ট্য এক হবে না, ডিফারেন্ট আছে। এরকম উদ্ভিদ ওয়াইজ এরকম এই যে জাইলেম ফ্লোয়েমটা কেমন হবে, পাশাপাশি থাকবে না উপরে নিচে থাকবে, অনেকটা এরকম থাকে, জাইলেম ফ্লোয়েম আবার জাইলেম এরকম থাকে, তো ফ্লোয়েম জাইলেম আবার জাইলেম এরকম থাকে, হ্যাঁ ফ্লোয়েম জাইলেম আবার ফ্লোয়েম, আবার অনেক সময় জাইলেম ফ্লোয়েম এভাবেগুলো আকারে সাজানো থাকে। তো এখানে আছে এই পাশে ফ্লোয়েম, ওই পাশে জাইলেম, এই যে মাঝখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপ দিয়ে আছে ক্যাম্বিয়াম, সিম্পল জিনিস। আচ্ছা এরপরে আমরা আরেকটু দেখি, ত্বকীয় টিস্যুতন্ত্র দেখলাম, মেসোফিল টিস্যু দেখলাম। আচ্ছা আমরা প্যারেনকাইমাটা একটু দেখি, যে আগের ক্লাসে যে আমরা প্যারেনকাইমা পড়ছি। প্যারেনকাইমা সাধারণত একটা তো ওইটার মধ্যে দেখাইলাম যেগুলো সব প্যারেনকাইমা, এটা আলুর মধ্যে একটা প্যারেনকাইমা দেখানো হচ্ছে, এই যে গোল গোল থাকে আন্তঃকোষীয় ফাঁক, এই যে আন্তঃকোষীয় ফাঁকাস্থান দেখা যাচ্ছে। যদিও এই প্যারেনকাইমাটা এখানে এক্স্যাক্টলি আমি যদি বলি, প্যারেনকাইমাটা এখানকার চেয়ে আমরা আগে যেটা দেখলাম ওইটা। এখন স্ক্লেরেনকাইমাটা দেখি, এই যে স্ক্লেরেনকাইমা, এই যেগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা, এখনও যে লাল অংশ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো এখানে একটু যদি আমরা ডিপলি একটু দেখার চেষ্টা করি তাহলে আরও দেখতে পারবা। এই যে এটা হচ্ছে জাইলেম, এই কোষগুলো যে গোল গোল দেওয়া আছে এগুলো হলো জাইলেম, এই পাশের যে অংশটা এটা হলো ফ্লোয়েম, এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম, এই যে মাঝখান দিয়ে যে এটা আছে অংশ এটা হচ্ছে ক্যাম্বিয়াম। এই যে জাইলেম ফ্লোয়েম স্যার বাকি যে অংশটা এই যে এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, এই যে অংশটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু, ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা ভালোভাবে বুঝছো। তার স্থায়ী প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা যেটা, সেটা যদি আমরা আরেকটু ভালো করে দেখাই জাস্ট শেষবারের মতো, এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, মাঝখান দিয়ে জাইলেম ফ্লোয়েমের বিভেদ হচ্ছে ক্যাম্বিয়াম, আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে সরল টিস্যু, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো থাকে সারা অংশ বরাবর। সিম্পল জিনিস, আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমরা বইয়ের মধ্যে থেকে পরীক্ষার মধ্যে কিভাবে আনসার করব এইভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। এটা তো জাস্ট অ্যানিমেশনের জন্য দেখলাম, বোঝার জন্য দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে পরীক্ষার খাতায় কিভাবে আনসার করা যায়।
তাহলে এখন আমরা পড়বো হচ্ছে পরীক্ষার মতো করে কিভাবে আসবে জাইলেম এবং ফ্লোয়েম সংক্রান্ত একবার বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো টপিকটা হচ্ছে প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে জটিল টিস্যু। তো আমরা আগেই ক্লাসে পড়েছি যে স্থায়ী টিস্যু হচ্ছে 3 প্রকার, সরল, জটিল এবং নিঃস্রাবী টিস্যু। তো সরল টিস্যু এগুলা জানি যে সরল টিস্যু 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো সরল টিস্যুটা কি, এগুলো একই আকৃতির। সরল টিস্যুটা কি একই আকৃতির, প্রত্যেকটা কোষই কি একই আকৃতির। যেমন হচ্ছে প্যারেনকাইমাগুলো সব এই যে এরকম ছিল, প্যারেনকাইমাগুলো সব এরকম ছিল। আবার হচ্ছে স্ক্লেরেনকাইমাগুলা একটু ভিন্ন ভিন্ন, ধরো এরকমই ছিল, সমস্যা নাই। এই যে ধরো এগুলো স্ক্লেরেনকাইমা। আর হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা। আর স্ক্লেরেনকাইমাগুলা ভিতরে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই, ভিতরে কোনো নিউক্লিয়াস নাই। ধরো এই যে এগুলা হচ্ছে স্ক্লেরেনকাইমা, ব্যাস। তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এগুলা কিন্তু সবই কি একটা, প্যারেনকাইমার সবগুলা কোষই একই রকম, কোলেনকাইমার সবগুলা কোষই একই রকম, স্ক্লেরেনকাইমার সবগুলা কোষই একই রকম, সবগুলা দেখতে একই রকম ছিল, এই জন্য এগুলো সরল টিস্যু। কিন্তু আমরা যদি দেখি জটিল টিস্যু, জটিল টিস্যুর মধ্যে ধরো 2 প্রকার, একটা হলো জাইলেম এবং একটা ফ্লোয়েম। জাইলেমের মধ্যে ক্ষেত্রে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তো এখানে কিন্তু ট্রাকিড দেখতে একরকম, ভেসেল দেখতে একরকম, জাইলেম ফাইবার দেখতে আরেক রকম। এদের কিন্তু ভিন্ন ভিন্ন রকমের, 3টা মিলে হয়েছে কি জাইলেম, বা 4টা মিলে জাইলেম, ঠিক আছে। তো এরা সবগুলা কোষ ছিল একই রকম, এই জন্য সরল। আর এরা প্রত্যেকটা কোষ দেখতে ভিন্ন রকম, আকার আকৃতিতে সব দিক দিয়ে ভিন্ন রকম, এই জন্য এরা হচ্ছে জটিল। সেমভাবে যে ফ্লোয়েম আছে, ফ্লোয়েমের মধ্যে কি থাকে, ফ্লোয়েমের মধ্যে থাকে সিব কোষ বা সিবনল থাকে। এই যে ফ্লোয়েমের মধ্যে মাঝখান দিয়ে এই যে সিবনল থাকে, সিবনলের মধ্যে ওই যে সিব প্লেট তৈরি হয়, একটার সাথে আরেকটা সিব প্লেট তৈরি হয়। অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখছি চালনির মতো, এবং যেটা দিয়ে প্রবাহ হয়। পাশ দিয়ে কি থাকে, সঙ্গী কোষ থাকে। এই যে পাশ দিয়ে সঙ্গী কোষ থাকে, সঙ্গী কোষ থাকে। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে যে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার যেগুলা থাকে, এগুলা তো তার নির্দিষ্ট মতো করে এগুলো তাদের নিজের মতো করে থাকবে। তাহলে এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে এখানে এটা হচ্ছে মাঝখানে যেটা সিব কোষ বা সিবনল, এটা দেখতে একরকম। তার পাশে যে সঙ্গী কোষ, এটা দেখতে অন্যরকম। তার পাশে আছে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা বা ফ্লোয়েম ফাইবার, ওরা দেখতে হচ্ছে আরেক রকম, ভিন্ন ভিন্ন রকম। এরা সব দেখতে একই রকম ছিল, এই জন্য এরা হলো সরল টিস্যু। আর এরা সব দেখতে ভিন্ন ভিন্ন রকম, এই জন্য এরা হচ্ছে জটিল টিস্যু। নিঃস্রাবী টিস্যু নিয়ে মোটামুটি ইন্টারমিডিয়েটেও পড়াশোনা নাই, অনার্স লেভেলে গিয়ে পাবা। সো এটা নিয়ে বিস্তারিত আর কোনো কিছু বলার দরকার নাই। জাস্ট আমি উদাহরণস্বরূপ বলি, যেমন হচ্ছে যখন একটা গাছ থেকে যখন আঠা বের হয়, এই আঠাগুলো হচ্ছে নিঃস্রাবী টিস্যু। যেমন রাবার গাছের আঠা, হ্যাঁ, তারপর হচ্ছে কাঁঠাল গাছের যে আঠা বের হয়, জিকারা গাছে আঠা বের হয়, এই যে আঠাগুলোই হচ্ছে নিঃস্রাবী টিস্যু। ক্লোজ। তাহলে এখন হচ্ছে আমরা আগের ক্লাসে তো সরল টিস্যু প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এটা পড়ছি। আজকে আমরা এই জটিল টিস্যুর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম পড়ব ইনশাআল্লাহ। তার আগে এখানে আমাদের কিছু তথ্য আছে, কিছু জানার আছে। 1 নাম্বার কথা হচ্ছে জটিল টিস্যু কাকে বলে, এটা হলো 1 নাম্বার কোয়েশ্চেন, যে জটিল টিস্যু কাকে বলে। এটা ক নাম্বারে একটা কোয়েশ্চেন হতে পারে। তাহলে জটিল টিস্যু কাকে বলে, প্রাথমিকভাবে জটিল টিস্যু কিন্তু একটা স্থায়ী টিস্যু। তাহলে যেই স্থায়ী টিস্যুর কোষগুলো ভিন্ন ধরনের, তাদেরকে জটিল টিস্যু বলা হয়। সরল টিস্যু কাকে বলে, যেই স্থায়ী টিস্যুর কোষগুলো একই ধরনের,
সেই টিস্যুকে সরল টিস্যু বলা হয়। যেই স্থায়ী টিস্যুর কোষগুলো একই ধরনের তাদেরকে সরল টিস্যু বলে। জটিল টিস্যু কাকে বলে? যেই স্থায়ী টিস্যুর কোষগুলো ভিন্ন ধরনের তাদেরকে জটিল টিস্যু বলা হয়। জটিল টিস্যু দুই ধরনের হয়, দুই প্রকার হয়, জাইলেম এবং ফ্লোয়েম। এই জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয়। জটিল টিস্যুকে পরিবহন টিস্যুও বলা হয়। আচ্ছা, কারণ হচ্ছে কি, এটা পরিবহনের কাজ করে। যেমন জাইলেম কি করে? মাটির ভিতর থেকে পানি একেবারে পাতা পর্যন্ত উঠায়। আর ফ্লোয়েম কি করে? তৈরিকৃত খাদ্যটা সারা দেহে ছড়ায় দেয়। সো এই যে জাইলেম এবং ফ্লোয়েম, এটাকে কি বলা হয়? পরিবহন টিস্যু বলা হয়, যেহেতু পরিবহনের কাজ করে। আচ্ছা, তো এখন এই গেল হচ্ছে জটিল টিস্যুর সংজ্ঞা। তাহলে যেই স্থায়ী টিস্যুর কোষগুলো ভিন্ন ধরনের তাদেরকে কি বলা হয়? জটিল টিস্যু বলা হয়। আচ্ছা, এখান থেকে আরও একটা আসতে পারে, যেমন এরা দুই ধরনের হয়, জাইলেম এবং ফ্লোয়েম, ঠিক আছে। এখন এখান থেকে প্রশ্ন হতে পারে, জাইলেম কি? জাইলেম থেকে আবার অনেকগুলো আছে, যেমন মেটাজাইলেম, প্রোটোজাইলেম, তাই না? এগুলো আমরা একটু দেখব। এবং ক্যাম্বিয়াম, ওইটাও আমরা দেখছি যে ক্যাম্বিয়াম মূলত কি। তো এখন আসো জাইলেম। এখন আমাদের টপিক হচ্ছে কি? জাইলেম। তো জাইলেমের মধ্যে আমরা কয়েকটা শব্দ পাইছি। শব্দগুলো একটু ভালোভাবে দেখো। 1 নাম্বার শব্দ পাইছি প্রাথমিক জাইলেম। প্রাথমিক জাইলেম। 2 নাম্বার শব্দ পেলাম হচ্ছে গৌণ জাইলেম। গৌণ জাইলেম। 3 নাম্বার শব্দ পাইলাম হচ্ছে আমরা প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম। এবং 4 নাম্বার শব্দ পাইলাম হচ্ছে আমরা মেটাজাইলেম। এই শব্দগুলা তুমি যদি না বুঝো তাহলে হবে না। যদি এগুলা খুব একটা পরীক্ষায় আসবে কিনা জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে এগুলা জানা দরকার। ইন্টারমিডিয়েটে গেলে তোমরা প্রথম পত্রের 8ম অধ্যায়ে টিস্যু ও টিস্যুতন্ত্র, এই অধ্যায়টার মধ্যে এই বিষয়গুলো পাবা। প্রাথমিক জাইলেম আর গৌণ জাইলেমটা আমরা বুঝি, 2টা স্টেপে বোঝার চেষ্টা করবো। একটা হলো প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম, আর হচ্ছে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। এটা তো প্রাথমিক জাইলেম একটা উদ্ভিদের মধ্যে স্বাভাবিকভাবে জাইলেম থাকে। সাধারণত একটা জাইলেম থাকে। এই জাইলেমগুলো হলো প্রাথমিক জাইলেম। এখন একটা উদ্ভিদ কিন্তু প্রথমে কি স্বাভাবিকভাবে একটু চিকন থাকে। উদ্ভিদের আস্তে আস্তে গৌণ বৃদ্ধি হয়, উদ্ভিদ আস্তে আস্তে মোটা হয়। এই যে উদ্ভিদের জন্য যখন মোটা হয়, তো মোটা হয়ে গেলে মানুষ মোটা কখন হয়? খায় বেশি। সে তাহলে যখন মোটা হচ্ছে তার বেশি খাওয়ানো দরকার। তো মূল জাইলেম যেটা আছে, এটা যতই পানি উঠাচ্ছে আরও বেশি দরকার হয়। তখন সে নিজের মতো করে পাশাপাশি আরও জাইলেমের সৃষ্টি হয়। ওই জাইলেমের পাশ দিয়ে আরও জাইলেমের সৃষ্টি হয়। এগুলাকে বলা হয় গৌণ জাইলেম। তাইলে প্রাথমিক অবস্থায় একটা উদ্ভিদের যে জাইলেমগুলো থাকে, এটা হচ্ছে প্রাথমিক জাইলেম। পাশাপাশি উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় আরও জাইলেমের সৃষ্টি হয়, এগুলা হচ্ছে গৌণ জাইলেম। ক্লিয়ার? আচ্ছা, কারণ যখনই গৌণ বৃদ্ধি হবে, উদ্ভিদ তত বয়স বাড়বে, তত বড় হবে, তারও পরিবহনেরও বেশি দরকার পড়বে। এই জন্য গৌণ জাইলেমগুলো সৃষ্টি হয়। এটা উদ্ভিদের ওপর, বয়সের ওপর ভিত্তি করবে, উদ্ভিদের প্রকৃতির ওপর ভিত্তি করবে, ওখানে অনেক কিছুই এখানে ডিপেন্ড করে আর কি। তাহলে প্রাথমিক জাইলেম বুঝলাম, গৌণ জাইলেমও বুঝলাম। এখন আসো প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। উদ্ভিদের যখন ভ্রূণ থাকে, ভ্রূণীয় অবস্থায় প্রাথমিকভাবে উদ্ভিদটা সৃষ্টি হচ্ছে, তো উদ্ভিদ যেমন একটা মানুষ যদি সৃষ্টি হয়, তো মানুষের হৃদস্পন্দন হবে। হৃদস্পন্দন আস্তে আস্তে, এই স্পন্দনের শক্তির মাধ্যমে আস্তে আস্তে কী হবে?
মস্তিষ্কের গঠন শুরু হবে। মস্তিষ্কের গঠন পূর্ণ হওয়ার পরে তারপর আস্তে আস্তে নাক, মুখ, চোখ এগুলো আস্তে আস্তে হবে। এই যে একটা পর্যায়ক্রমিকভাবে ওই ভ্রূণটা যখনই হইল, অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে হচ্ছে না, ওরকম ভ্রূণীয় অবস্থা থেকে যখনই একটা উদ্ভিদের সৃষ্টি হতে যাচ্ছে, হ্যাঁ, তখন যে জাইলেমটা থাকে ওই জাইলেমটা হচ্ছে প্রোটোজাইলেম, নরম সফট জাইলেম, ছোট আকৃতিতে ছোট। এই প্রোটোজাইলেম যখন আস্তে আস্তে পূর্ণতা পায়, বড় হয়, বিকশিত হয়, হ্যাঁ, আকৃতিতে বড় হয়, তখন সেটা হচ্ছে মেটাজাইলেম। তাহলে প্রোটোজাইলেম হচ্ছে কি জাইলেমের প্রাথমিক অবস্থা। সে যখন আস্তে আস্তে ছোট বাচ্চা থেকে আস্তে আস্তে যখন বড় হচ্ছে, পূর্ণতা পাচ্ছে, মেটাজাইলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো প্রোটোজাইলেম মানে যেমন একটা কোষ যদি আমরা চিন্তা করি, প্রাথমিকভাবে ছোট একটা কোষ, পরে হৃষ্টপুষ্ট হয়ে অনেক বড় হয়েছে, তো দুটো ডিফারেন্ট আছে। যেমন ছোট একটা বাচ্চা, আমি যখন ধরো আমি যখন নতুন হয়েছি, 1 মাস 2 মাস বয়স, তখন কত আমি কেমন ছিলাম আর এখন কেমন, হ্যাঁ। তো ওই যে আগে যে প্রথমে 1 বছরের 1 মাসের বাচ্চা যেমন ছিল ওইটা হলো প্রোটোজাইলেম, আর এটা হচ্ছে মেটাজাইলেম। ঠিক আছে? তা আশা করি বুঝাইতে পারছি। তাহলে দেখো, জাইলেম 2 ধরনের হয়, প্রাথমিক জাইলেম এবং গৌণ জাইলেম। এই যে প্রাথমিক অবস্থায় যে জাইলেমটা থাকে এটা কি জাইলেম? প্রাথমিক জাইলেম। তাইলে এই যে আমরা একটু আগে কিন্তু দেখছি, ধরো তোমাদের বইয়ের মধ্যেও আছে, এই যে এই পাশে থাকে ধরো ফ্লুয়েম, এই পাশে থাকে হলো জাইলেম। তাইলে এই পাশে ধরো এই পাশে আছে হচ্ছে ফ্লুয়েম, এই পাশে আছে হচ্ছে জাইলেম। তো মাঝখানের যে যেটাকে ডিফারেন্ট করছে ফ্লুয়েম এবং জাইলেমের মাঝখান দিয়ে যে পর্দা, এটা হচ্ছে কি ক্যাম্বিয়াম। এখন এই ক্যাম্বিয়াম থেকে জাইলেমের সৃষ্টি হয়, ক্যাম্বিয়াম থেকে ওই পাশে ফ্লুয়েমেরও সৃষ্টি হয়। তাইলে এই ক্যাম্বিয়াম থেকে যে জাইলেমটা সৃষ্টি হচ্ছে, তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। ধরো জাইলেমের প্রাথমিকভাবে ওই যে বললাম প্রথমেই যে জাইলেমটা থাকে এটা হলো প্রাথমিক জাইলেম। তাহলে এই প্রাথমিক জাইলেমটা সৃষ্টি হয়েছে কই থেকে? ক্যাম্বিয়াম থেকে। এটাকে প্রোক্যাম্বিয়াম কেন বলা হচ্ছে? আবার আমি ক্যাম্বিয়াম কেন বলতেছি? প্রোক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম মূলত একই জিনিস, হালকা একটু পার্থক্য আছে, বাট এটা এখন বোঝা সম্ভব না, ছোট বয়সে বুঝবে না। বাট প্রোক্যাম্বিয়াম আর ক্যাম্বিয়াম একই জিনিস। যেটা প্রাথমিক জাইলেম সৃষ্টি করে এটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, আর যেটা গৌণ জাইলেম সৃষ্টি করে এটা হচ্ছে ক্যাম্বিয়াম। বাট ইন্টারমিডিয়েটে গেলে দুইটাই তোমরা ক্যাম্বিয়াম অর্থেই পাবা, যেই জন্য আর ডিফারেন্ট করতেছি না। তো ক্যাম্বিয়াম থেকে জাইলেমের সৃষ্টি হবে, ওই পাশে ক্যাম্বিয়াম থেকে ফ্লুয়েমের সৃষ্টি হবে। এই হচ্ছে ক্যাম্বিয়াম মাঝখানের যে আবরণ। তাহলে প্রাথমিক জাইলেমটা কি? প্রাথমিক জাইলেম হচ্ছে, ধরো এটা যদি আমরা প্রোক্যাম্বিয়াম দিই, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে এই যে প্রোক্যাম্বিয়াম, এই যে জাইলেম ফ্লুয়েম, এটা ধরো এই যে উদ্ভিদের ধরো একটা কাণ্ড, এই পাশে ফ্লুয়েম, এই পাশে জাইলেম, মাঝখানে প্রোক্যাম্বিয়াম। এই প্রোক্যাম্বিয়াম থেকে যে জাইলেমটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে প্রাথমিক জাইলেম। এখন এই উদ্ভিদটা আস্তে আস্তে কি হবে? বৃদ্ধি পাবে, গৌণ বৃদ্ধি পাবে। উদ্ভিদের কাণ্ড আস্তে আস্তে বড় হবে, এই যে গৌণ বৃদ্ধি পাবে। যখন গৌণ বৃদ্ধি পাবে তখন তার অতিরিক্ত কিছু জাইলেমের দরকার পড়বে পরিবহনের জন্য। ওই অতিরিক্ত এই যেগুলা দিয়ে অতিরিক্ত জাইলেমের সৃষ্টি হবে। ওই অতিরিক্ত জাইলেম যেটা সৃষ্টি হবে সেটা হলো গৌণ জাইলেম। এটা হচ্ছে গৌণ জাইলেম, সিম্পল জিনিস। মানে প্রাথমিকভাবেই এই প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট যে জাইলেমগুলো, এগুলো হচ্ছে প্রাথমিক জাইলেম। এটাকে আমরা তাহলে প্রাথমিক জাইলেম কাকে বলে? সংজ্ঞা, প্রাথমিক জাইলেম কাকে বলে? প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। প্রাথমিক জাইলেম কাকে বলে? প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। এই যে জাইলেমগুলো আবার কিভাবে থাকে দেখো, জাইলেমগুলো কিভাবে থাকে? জাইলেমগুলো থাকে হচ্ছে
এই যে ধরো তোমাদের বইয়ের মধ্যে এই যেভাবে দিছে, এই যে মোটা থেকে আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে। এই যে জাইলেমগুলো এভাবে দিছে না, এই যেভাবে দিছে, তাই তো? আচ্ছা, একটা দেখা দিই, বেশি দেখানোর দরকার নেই। এই যে তাহলে এই যে জাইলেমগুলো এই পাশে, আর ওই পাশে হচ্ছে ফ্লোয়েমগুলা, যে এইগুলা ধরো এই পাশে, এই যে এই পাশে এগুলো ফ্লোয়েম, মাঝখানে হচ্ছে প্রোক্যাম্বিয়াম। এই যে জাইলেমগুলো দেখো, এইদিকে যেটা আছে এটা হচ্ছে মেটাজাইলেম, এইদিকে এটা হচ্ছে মেটাজাইলেম, আর এইদিকে যেটা আছে এটা হচ্ছে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম, তাই না? তাইলে হচ্ছে এই যে মেটাজাইলেম আর প্রোটোজাইলেম কি? প্রোক্যাম্বিয়াম থেকে এই জাইলেমগুলো সৃষ্টি হয়েছে, বাট প্রাথমিক জাইলেমের যে প্রাথমিক অবস্থা সেটা হচ্ছে কি প্রোটোজাইলেম, আর যখন এটা পূর্ণতা প্রাপ্ত হয় তখন যে জাইলেমটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি মেটাজাইলেম। এটাই হলো মূল কথা। তো তোমাদের বইয়ের মধ্যে কি লেখা আছে, এই যে প্রোটোজাইলেম থেকে, এই প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়েছে, অতএব এটা হচ্ছে কি প্রাথমিক জাইলেম। তাহলে এই যে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম এটা হলো মূলত কার প্রকারভেদ? প্রাথমিক জাইলেমের প্রকারভেদ। প্রাথমিক জাইলেমের প্রকারভেদ। প্রাথমিক জাইলেম হচ্ছে দুই প্রকার, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। তাইলে এই যে প্রোটোজাইলেম মেটাজাইলেম এটা কার প্রকারভেদ? প্রাথমিক। তাহলে মূলত জাইলেম কয় প্রকার? দুই প্রকার, প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম কি? প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমগুলো হচ্ছে প্রাথমিক জাইলেম। এই প্রোক্যাম্বিয়াম থেকে মানে এই এরিয়ার মধ্যে যে জাইলেমগুলো এগুলো হচ্ছে প্রাথমিক জাইলেম। আর উদ্ভিদের যখন গৌণ বৃদ্ধি হয় তখন নতুন করে কিছু জাইলেমের সৃষ্টি হয়, এগুলো হচ্ছে গৌণ জাইলেম। সাইড দিয়ে আছে। আর এই প্রাথমিক জাইলেমটা হচ্ছে দুই প্রকার, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। প্রোটোজাইলেম কোনটা? জাইলেমের প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে প্রোটোজাইলেম, আর পূর্ণতা প্রাপ্তির পর ওই যে কোষগুলো বেশি ফাঁপা হয়ে যায়, শক্তিশালী হয়, ওইটা হচ্ছে মেটাজাইলেম। ক্লোজ ক্লোজ। যেমন এই যে বইয়ের ভাষায় যদি আমি বলি মেটাজাইলেম কোনটা? জাইলেম দুই ধরনের, প্রাথমিক জাইলেম দুই ধরনের। প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলেম এবং পরিণত অবস্থায় মেটাজাইলেম বলে। তাহলে জাইলেম, প্রাথমিক জাইলেমটা দুই প্রকার, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। পরিণত অবস্থায় মানে প্রাথমিক অবস্থায় যে জাইলেম এটাকে প্রোটোজাইলেম বলা হয়, আর পরিণত অবস্থায় সেই মানে ওই কোষটা যখন পরিণত হয়ে যায়, পরিণত সময়ের সাপেক্ষে বয়স বাড়তে থাকে তখন সেটা মেটাজাইলেম হয়ে যায়। ঠিক আছে? এবং এই প্রোটোজাইলেমটা অনেকটা প্রান্তে থাকে, এই প্রান্তের মানে সাইড দিয়ে থাকে আর কি, কেন্দ্রের দিকে না। মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে থাকে, আর প্রোটোজাইলেম যেটা ওটা প্রান্তের দিকে থাকে। ওকে, মোটামুটি তাইলে আমরা জাইলেম সংক্রান্ত অনেক কিছু মোটামুটি কনসেপ্ট আমাদের একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তো এক নাম্বার হচ্ছে জাইলেম কাকে বলে। এইটা যদি বলি আমরা জাইলেম কাকে বলে, তাহলে উদ্ভিদের যে জটিল টিস্যু আমরা কি করি, জাইলেমের সংজ্ঞা। জাইলেম কাকে বলে? সংজ্ঞা। জাইলেম বলতে কি বোঝায়? এই টাইপের একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, সংক্ষিপ্ত শর্ট কোশ্চেন। তাহলে দেখো আমরা এখান থেকে জটিল টিস্যু পড়ছি। জটিল টিস্যু ক নাম্বার? এখন জটিল টিস্যু যদি সংক্ষিপ্ত প্রশ্ন হয় কিভাবে আনসার করব? যে স্থায়ী টিস্যু কোষগুলো ভিন্ন আকারের, ভিন্ন ধরনের, তাদেরকে জটিল টিস্যু বলে। এটা ক নাম্বারের সংজ্ঞার জন্য যথেষ্ট। এখন যদি এটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে যে জটিল টিস্যু কি,
তাহলে আমি প্রথমে সংজ্ঞা দিব যে টিস্যুর কোষগুলো ভিন্ন ধরনের, যে স্থায়ী টিস্যুর কোষগুলো ভিন্ন ধরনের তাদেরকে জটিল টিস্যু বলে। জটিল টিস্যুকে যেহেতু পরিবহনে অংশগ্রহণ করে তাই এটাকে পরিবহন টিস্যু বলা হয়। এটি দুই ধরনের হয়, জাইলেম এবং ফ্লোয়েম। ব্যাস, এভাবে একটু দিলেই হবে। সংজ্ঞা দিয়ে এটাকে পরিবহন টিস্যু বলা হয়। এটি দুই ধরনের হয়, জাইলেম এবং ফ্লোয়েম। আর জাইলেমের মধ্যে যে 4টা কোষ থাকে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এবং ফ্লোয়েমের মধ্যে 4টা কোষ থাকে, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এভাবে এতটুকু যদি দিয়ে দাও তাহলে বেস্ট। হ্যাঁ, 2 পাবা একবারে শিওর ইনশাল্লাহ। তাহলে আমরা এটা কোন নাম্বারের জন্য শিখলাম? আবার সংক্ষিপ্ত প্রশ্ন শিখলাম। সংক্ষিপ্তের জন্য সংজ্ঞা, প্রকারভেদ এবং এর ভিতরে যে কি কি কোষ থাকে সেটা আমরা দিয়ে দিলাম। ক্লিয়ার? সেমভাবে এখন হচ্ছে জাইলেম যদি আসে, শুধু জাইলেম আসছে, যে জাইলেম কি বা জাইলেম বলতে কি বোঝায়, একটা সৃজনশীলের খ নাম্বার প্রশ্ন হইতে পারে। যেটা সংক্ষিপ্ত প্রশ্ন হবে ওইটা খ নাম্বার প্রশ্ন হইতে পারে, খ নাম্বারের প্রশ্ন হইতে পারে, এটা মনে রাখবা। তাইলে জাইলেম কি, জাইলেম বলতে কি বোঝায় বা জাইলেমের বর্ণনা দাও, এই টাইপের একটা সংক্ষিপ্ত প্রশ্ন বা খ নাম্বারে যদি দেয় তাহলে কি বলবো? সেই ক্ষেত্রে আমরা প্রথমে জাইলেমের সংজ্ঞা দেব, যে জাইলেম কি। জাইলেমের সংজ্ঞা দিবা হচ্ছে যে পরিবহন টিস্যু বা যে জটিল টিস্যু পানি এবং খনিজ লবণ পরিবহনে অংশগ্রহণ করে। যেই জটিল টিস্যু কি করে? পানি এবং খনিজ লবণ পরিবহনে পাতা পর্যন্ত পৌঁছায়। এই জটিল টিস্যুগুলোকে কি বলা হয়? জাইলেম বলা হয়। জাইলেম কয় প্রকারের হয়? 2 প্রকারের হয়, প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম হচ্ছে আবার 2 প্রকারের হয়, প্রোটোজাইলেম, মেটাজাইলেম। প্রাথমিকভাবে যে জাইলেমগুলো, এগুলাকে প্রাথমিক অবস্থা, জাইলেমের যে প্রাথমিক অবস্থা এটা প্রোটোজাইলেম বলা হয়, এবং পরিণত অবস্থায় জাইলেমগুলোকে মেটাজাইলেম বলা হয়। এবং জাইলেমের মধ্যে কি কি কোষ থাকে? ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এই তথ্যগুলো এটার মধ্যে আসলে খ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এনাফ ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে এখন যদি খ নাম্বার একটা প্রশ্ন আমি আনসার করি যে জাইলেম কি বা জাইলেম বলতে কি বোঝায়, সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে তুমি করতে পারো। জাইলেমের সংজ্ঞাটা আমরা আরেকটু স্ট্যান্ডার্ডলি দেওয়ার চেষ্টা করি। জাইলেমের সংজ্ঞার মধ্যে আমরা ট্রাকিড, ভেসেলের কথাগুলো উল্লেখ করতে পারি, যে জটিল টিস্যু বা পরিবহন টিস্যু ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার দ্বারা গঠিত, পানি পরিবহনে অংশগ্রহণ করে, তাদেরকে জাইলেম বলা হয়। একেবারে বিশুদ্ধ, মানে এটার উপরে আর বিশুদ্ধ নাই। যে জটিল টিস্যু ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার দ্বারা গঠিত এবং পানি এবং খনিজ লবণ পরিবহনে অংশগ্রহণ করে, তাদেরকে কি বলা হয়? জাইলেম বলা হয়। জাইলেম টিস্যুগুলো 2 ধরনের হয়ে থাকে, প্রাথমিক জাইলেম এবং গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম হচ্ছে আবার 2 ধরনের হয়, মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম। প্রাথমিক জাইলেমের প্রাথমিক অবস্থায় কে প্রোটোজাইলেম বলা হয়, এবং পরিণত অবস্থায় যে জাইলেম সৃষ্টি হয় সেটাকে মেটাজাইলেম বলা হয়। ব্যাস, এতটুকু দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম আমি চিনব কিভাবে? প্রোটোজাইলেম থাকবে প্রান্তের দিকে, মেটাজাইলেম থাকবে কেন্দ্রের দিকে। প্রোটোজাইলেমগুলো একটু আকৃতিতে ছোট হবে আর মেটাজাইলেমগুলো আকৃতিতে বড় হবে এবং ভিতরে ফাঁপা থাকবে। ফাঁপা চিত্রটা তো আমি ভালোভাবে আঁকি না, এই বইয়ের মধ্যে আছে, ওইটা তোমরা দেখে নিও। এগুলো কিন্তু অনেকটা ডাবল থাকে এবং ভিতরে ফাঁপা থাকে, ভিতরে ফাঁপা অংশ থাকে। হ্যাঁ, এই। আচ্ছা, এখন জাইলেমের মধ্যে কয় ধরনের কোষ থাকে? জাইলেমের মধ্যে আমরা জানি 4 ধরনের কোষ থাকে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তাহলে জাইলেমের মধ্যে কয় ধরনের কোষ থাকে? 4 ধরনের কোষ নিয়ে জাইলেম গঠিত হয়। একটা হচ্ছে কি ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা
আরেকটা হচ্ছে কি জাইলেম ফাইবার। এই যে চারটা। তো এখান থেকে প্রশ্নগুলো কিভাবে আসে, প্রশ্নগুলো কিভাবে আসতে পারে একটু বোঝার চেষ্টা করো। ট্রাকিডের বর্ণনা, এটা সৃজনশীলের একটা গ নাম্বারের প্রশ্ন হতে পারে। ভেসেলের বর্ণনা, এটা একটা গ নাম্বার প্রশ্ন হতে পারে। জাইলেম প্যারেনকাইমা, এটা একটা খ নাম্বার অথবা সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে। আর জাইলেম ফাইবার, এটাও একটা খ নাম্বারের সৃজনশীলের খ নাম্বারের অথবা একটা সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে। তাহলে প্রশ্নটা আমরা ক্লিয়ার হয়েছে এখান থেকে। এবং এখান থেকে আরও একটা কোশ্চেন হতে পারে, জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্য লেখো, পার্থক্য, বা জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে তুলনা করো, জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে বৈসাদৃশ্য বর্ণনা করো, জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে কি কি অমিল লক্ষ্য করা যায়, জাইলেম এবং আমি জাইলেম ফ্লোয়েম বলতেছি, ট্রাকিড এবং ভেসেলের মধ্যে তুলনা করো, ট্রাকিড এবং ভেসেলের মধ্যে বৈসাদৃশ্য বর্ণনা করো, ট্রাকিড এবং ভেসেলের মধ্যে পার্থক্য লেখো। এই যে ট্রাকিড এবং ভেসেলের পার্থক্য গ নাম্বারের জন্য আসতে পারে। তাইলে প্রশ্ন ক্লিয়ার হলো যে ট্রাকিডের বর্ণনা গ নাম্বার প্রশ্ন, ভেসেলের বর্ণনা গ নাম্বার প্রশ্ন, জাইলেম প্যারেনকাইমা খ নাম্বার অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, জাইলেম ফাইবার খ নাম্বার অথবা সংক্ষিপ্ত প্রশ্ন। এবং আরেকটা ঘ নাম্বার প্রশ্ন হইতে পারে, এবং এটা ঘ নাম্বারেও দিতে পারে, এই পার্থক্যটা ঘ নাম্বারেও দিতে পারে। ঘ সৃজনশীলে যে ট্রাকিড এবং ভেসেলের মধ্যে তুলনা করো, বৈসাদৃশ্য বর্ণনা করো। তো আমরা তাইলে এই যে কোর্সগুলো আছে এগুলা বিস্তারিত আলোচনা করবো। আমরা প্রথমে তোমরা জানো যে আমি পার্থক্যগুলো এইভাবেই পড়ি। প্রথমে হচ্ছে দুইটা পার্থক্য এমনভাবে সাজাই যাতে ওইটার পার্থক্য থেকে এটার বর্ণনাও দেওয়া যায়, ওটার বর্ণনাও দেওয়া যায়, মাঝখানে পার্থক্যও যেন করা যায়, মিলগুলা যেন খুঁজে পাওয়া যায়, অমিলগুলা যেন খুঁজে পাওয়া যায়, আনসার করতে যেন সুবিধা হয়। তো এটার জন্য আমরা প্রথমে ট্রাকিড এবং ভেসেলের পার্থক্য আলোচনা করব এবং এখান থেকে বাকিগুলো আমরা আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা করব হচ্ছে ট্রাকিড ও ভেসেল, ট্রাকিড ও ভেসেল। তো আমরা প্রথমে ট্রাকিড এবং ভেসেলের পার্থক্য সাজাবো। ট্রাকিড, এটা ধরো হচ্ছে ট্রাকিড আর এটা হচ্ছে ভেসেল। আচ্ছা, এক নাম্বার। তো এটার জন্য আমরা আগে পার্থক্যটা খুব সুন্দরভাবে একটু পড়ার চেষ্টা করব, তাহলে অটোমেটিক বর্ণনাটা হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা একটু তোমাদের যে বই আছে, চিত্রটা আমি আঁকলাম না, তোমরা একটু দেখে নিও। তোমরা হচ্ছে ট্রাকিড এবং ভেসেল, আচ্ছা আমি চিত্রটা একটু আঁকি। ট্রাকিডের চিত্রটা এখান দিয়ে আঁকবো, ভেসেলের চিত্রটা এখান দিয়ে আঁকবো, তাহলে আর একটু সুন্দর হবে। তো আমরা একটু ট্রাকিডটা একটু দেখার চেষ্টা করি। এই যে ট্রাকিডের চিত্র আঁকলাম, এটা হচ্ছে ট্রাকিড। আর ভেসেল কোনটা? ভেসেল হচ্ছে তোমরা একটুই করো, আমার সাথে সাথে আর্ট করে ফেলো, আমার সাথে সাথে তোমরা আর্ট করে ফেলো। এই যে, তো এটা হচ্ছে ট্রাকিড,
এটা হচ্ছে ভেসেল। এই যে মাঝখানে যে কাটা, এটা মানে কি? এটা মানে আসলে মানে অনেকগুলা ভেসেল একসাথে যুক্ত হয়ে অনেক বড় লম্বা নলের মতো তৈরি করে। তো মাঝখানে কেটে দিছে মানে ভিতরে আরও আছে। এটা এক মাথা আর এক মাথা দেখাইছে, ভিতরে আরও আছে, এটা অনেক বড়, এই জন্য মাঝখানে কেটে এটা দেখানো হয়েছে। বা এটাও বুঝতে পারো যে এখানে দুইটা আছে, এখানে একটা ভেসেল কোষ, এখানে একটা ভেসেল কোষ, দুটা ভেসেল জয়েন্ট হয়েছে আর কি, এখানে জয়েন্ট হয়েছে হয়ে লম্বা নলের মতো তৈরি করছে। তাহলে ট্রাকিড এবং ভেসেল এটার মোটামুটি চিত্র আঁকা হয়েছে। চিত্র দেখেই দুইটা ডিফারেন্ট করা যাচ্ছে, দুইটা আলাদা করা যাচ্ছে। তো এখন ট্রাকিড কোষগুলো হচ্ছে লম্বা, প্রান্তদ্বয় সরু এবং সূচালো। এই যে ট্রাকিডের কোষগুলো আমরা যদি দেখি, ট্রাকিড কোষগুলো হচ্ছে লম্বা, প্রান্তদ্বয় সরু এবং সূচালো। তা আমাদের প্রান্তদ্বয় কিন্তু সরু সূচালো হয় নাই, তা আমরা একটু প্রান্তদ্বয় সরু এবং সূচালো করে দিই। প্রান্তদ্বয় কি করব? সরু ও এই যে প্রান্তদ্বয় সরু এবং সূচালো করে দিলাম। তা আমি কিন্তু প্রথমেই কিন্তু চিত্রটা হচ্ছে আমি ওইভাবে আঁকতে পারতাম, বাট আমি ইচ্ছা করি নাই, কারণ হচ্ছে এটা একটু মনে রাখা দরকার। অনেক সময় ট্রাকিড, এই যে ভেসেল, জাইলেম ফাইবার, এটাকে করা যায় না, ডিফারেন্ট করা যায় না। চিত্র দেখে এটাকে আলাদা করা শিখতে হবে। উদ্দীপকের মধ্যে ধরো চিত্র আসছে ট্রাকিড এটার বর্ণনা দাও, বাট তুমি যা দিছো হলো ভেসেলের বর্ণনা, ওরকম হলে ঝামেলা। সঙ্গী কোষ, সিপ কোষ, এগুলা ডিফারেন্ট করা শিখতে হবে, আলাদা আলাদা করা শিখতে হবে। তো আমাদের এখানে উল্টাপাল্টা বাজে হচ্ছে এই যে জাইলেম ফাইবার এবং ট্রাকিড, এই দুইটার মধ্যে উল্টাপাল্টা বাজে, কোনটা জাইলেম ফাইবার এবং কোনটা ট্রাকিড। আচ্ছা, তো তোমরা বইয়ের চিত্রটা দেখো যে ট্রাকিডের সাথে ভেসেলের ইজিলি ডিফারেন্টটা করা যাচ্ছে চিত্র দেখে, কিন্তু ট্রাকিডের সাথে জাইলেম ফাইবারের ডিফারেন্টটা খুব সহজে করা যাচ্ছে না। তো ট্রাকিড মোটা, জাইলেম ফাইবারটা ট্রাকিডের চেয়ে চিকন, ঠিক আছে? এই যে বিশেষ করে হচ্ছে কোষ প্রাচীর, যেটা জাইলেম ফাইবারের কোষ প্রাচীর এই ট্রাকিডের তুলনায় সরু। আচ্ছা, তো ট্রাকিড, তাহলে ট্রাকিডের এক নাম্বার বৈশিষ্ট্য কি লিখব? ট্রাকিড হচ্ছে লম্বা, প্রান্তদ্বয় সরু এবং সূচালো। ট্রাকিড হচ্ছে কি? লম্বা, প্রান্তদ্বয় সরু ও সূচালো। তাহলে ট্রাকিড কোষটা এখানে দেখতেই পাচ্ছেন, এটা লম্বা, প্রান্তদ্বয় হলো সরু হয়েছে এবং সূচালো হয়েছে। ওকে, এরপরে হচ্ছে তোমার, তাইলে হচ্ছে ভেসেলের ক্ষেত্রে এক নাম্বার বৈশিষ্ট্যটা কি? তো ট্রাকিড কোষগুলো লম্বা, ভেসেলের কোষগুলো কিন্তু লম্বা না, একটু খাটো। তাহলে ভেসেলের কোষগুলো হচ্ছে কি? খাটো। কোষগুলো খাটো। এটা হলো দুই সূচালো, আর এটা কিন্তু সূচালো না, চঙ্গের মতো। চঙ্গের মতো। আচ্ছা, ট্রাকিড কোষগুলা হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। ট্রাকিডের কোষগুলা কি থাকে? প্রোটোপ্লাজম, কোষগুলা প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। কিন্তু ভেসেলের কোষগুলা প্রোটোপ্লাজম পূর্ণ থাকে না, মানে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকলেও যত সময় গড়াবে আস্তে আস্তে প্রোটোপ্লাজম মরে যাবে, প্রোটোপ্লাজমহীন হবে। কেন হবে? কারণ ওই যে কোষের ভিতরে যদি প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজম আস্তে আস্তে মরে গিয়ে ভিতরটা ফাঁকা হয়ে যাবে, ঠসঠসা হয়ে যাবে। এরপরে যে প্রান্ত প্রাচীর গলে গিয়ে অনেকগুলা কোষ একসাথে যুক্ত হয়ে লম্বা নলের সৃষ্টি করবে। তো লম্বা নলের সৃষ্টি হয়ে মাঝখানে ফাঁপা হওয়া লাগবে না? এই জন্য প্রাথমিক অবস্থায় এদের প্রোটোপ্লাজম থাকলেও পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমহীন হয়ে যায়।
তার মানে পরিণত অবস্থায়, অবস্থায় প্রোটোপ্লাজমহীন, আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার বৈশিষ্ট্য বা 3 নাম্বার পার্থক্য। প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, আভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, পানি চলাচল জোরকূপের সাহায্যে হয়। এই যে ট্রাকিড আছে, এই যে ট্রাকিড, এই ট্রাকিডের প্রাচীরে লিগনিন জাতীয় পদার্থ জমা হতে থাকে, দুই পাশ দিয়ে লিগনিন জাতীয় পদার্থ জমা হতে থাকে। লিগনিন জাতীয় পদার্থ জমা হয়ে যে মাঝখানে দিয়ে যে মাঝখানে একটা কোষের ভিতরের যে পথ, সরু পথ, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তাইলে দেখো, ভিতরের অংশ যদি বন্ধ হয়ে যায় তাহলে পরিবহন কে করবে? ভিতর দিয়েই তো মূল পরিবহনটা হওয়ার কথা, এদের কাজই তো পরিবহনে অংশগ্রহণ, পানি হলো উপরে উঠাবে। তো ভিতরের পথ যদি যে বন্ধই হয়ে গেছে, চর্বি জমতে 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 বন্ধই হয়ে গেছে, লিগনিন জমতে জমতে যেতে পারবে না, তো তখন এদের যে প্রাচীর আছে এগুলা ছিদ্র হয়ে যায়, কূপের সৃষ্টি হয়। ওই ছিদ্র হলে ওগুলা ভিতর দিয়ে পানি বেরিয়ে যায়, ঠিক আছে? এটাকে বলে ওই যে পাশাপাশি জোরকূপের সৃষ্টি হয়। এই পানি পরিবহন জোরকূপের সাহায্যে হয়। তাহলে কি হয়? প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, আভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, ফলে পানি চলাচল জোরকূপের সাহায্যে হয়। তাহলে প্রাচীরে লিগনিন জমা হয়ে, প্রাচীরে লিগনিন জমা হয়, এটা বাকি লাইনটা তোমরা যা লিখবা। প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, পানি চলাচল জোরকূপের মাধ্যমে হয়। পানি চলাচল জোরকূপের মাধ্যমে হয় পানি চলাচল। আচ্ছা, আর এদের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? ভেসেলের ক্ষেত্রে যেটা হয়, এই যে প্রান্ত প্রাচীর গলে যায়, প্রান্ত প্রাচীর গলে একটা আছে ভেসেল, আর তার উপর একটা ভেসেল, তার উপর আরেকটা ভেসেল, এরকম না? এদের প্রান্ত প্রাচীর গলে গিয়ে একটা সরু নলের সৃষ্টি হয়। যে প্রাথমিক পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম মরে গেছে গা, ভিতরে ফাঁপা হয়ে গেছে, আর এদের প্রান্ত প্রাচীরটা গলে গিয়ে সরু নলের মতো সৃষ্টি হয়েছে, যেটা দিয়ে পানি চলাচল এখন হবে। তো এদের ক্ষেত্রে যেটা হয় যে প্রান্ত প্রাচীর গলে গিয়ে সরু নলের মতো অংশের সৃষ্টি করে। তাহলে প্রান্তীয় প্রাচীর গলে গিয়ে দীর্ঘ নলের সৃষ্টি হয়, এদের মধ্য দিয়ে কোষরস পানি পরিবহন হয়। তাহলে প্রান্তীয় প্রাচীর গলে গিয়ে সরু নল না, এটাকে বলা যায় দীর্ঘ নলের সৃষ্টি করে। দীর্ঘ নল দিলেই ভালো হবে। দীর্ঘ নলের সৃষ্টি করে। এই আচ্ছা, এরপরে হচ্ছে 4 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রাচীরের পুরুত্ব বিভিন্ন ধরনের হয়। বলয়াকার, সোপানাকার, সর্পিলাকার, কূপাঙ্কৃতির, বিভিন্ন আকৃতির হয়। এটা একটু বোঝার বিষয় আছে। এটা হচ্ছে কি
ওই প্রাচীরের পুরুত্ব বিভিন্ন আকৃতির হয়। এটা আগে লিখি। প্রাচীরের পুরুত্ব কি কি হয়? বলয়াকার হয়, তারপর হচ্ছে সর্পিলাকার হয়, তারপরে হচ্ছে এই সোপানাকার হয়, তারপর হচ্ছে কূপাঙ্কিতির হয় ইত্যাদি। তো এটা ভেসেলের ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য, ভেসেলের ক্ষেত্রেও একই। তো এইটা আসলে কি, এটা একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, এটা একটু বোঝার বিষয় আছে। তো এটা বোঝার জন্য আমরা একটু ট্রাকিড এবং ভেসেলটা একটু দেখব। ট্রাকিড এবং ভেসেলটা দেখব, তাহলে বোঝা যাবে যে কোষের চারপাশ দিয়ে যে আকৃতি, এই ভেসেলের প্রাচীর যে পুরুত্ব হয়, এই পুরুত্বটা বলয়াকার সোপানাকার কিভাবে হয়, এটা একটু দেখব। আচ্ছা, এটা হচ্ছে আমরা সরাসরি হ্যাঁ দেখো, আমরা সরাসরি হচ্ছে জাইলেম এবং ফ্লুয়েম দেখব। হ্যাঁ, এই যে, তো এটা হচ্ছে জাইলেম, জাইলেমের ভিতরে যেগুলো হচ্ছে ভেসেল। তো ভেসেল কোষগুলোকে আমরা যদি ভালো করে দেখি, আর একটু বড় হচ্ছে না? আচ্ছা, জাস্ট এই যেটা দেখো, এটা হলো ভেসেলের কোষ দিয়ে চারপাশ দিয়ে প্রাচীর, এই যে চারপাশ দিয়ে প্রাচীর। এখন প্রাচীরের মধ্যে যে লিগনিন জমা হচ্ছে, লিগনিন জমা হয় প্রাচীরটা আস্তে আস্তে কি হবে? পুরু হয়। ট্রাকিডের ক্ষেত্রে, ভেসেলের ক্ষেত্রে, যেটাই হোক, এই যে প্রাচীরের মধ্যে যে লিগনিন জমা হয় যে পুরু হবে, এখন এই লিগনিনটা কিভাবে জমা হবে? এই যে দেখো, এখানে এই যে একটা স্টেপ বোঝা যাচ্ছে, লিগনিন জমা হচ্ছে। তো এটা তো চারপাশ দিয়ে জমা হবে। এখন যদি বলয়ের মতো চারপাশ দিয়ে জমা হয়ে যায়, তো বলয়ের মতো সৃষ্টি করে, এটা হলো বলয়াকার। বা ধরো এমনভাবে জমছে যে সাপের মতো পেঁচায়া পেঁচায়া জমছে, এই যেরকম সাপের মতো পেঁচায়া পেঁচায়া ওই লিগনিনটা জমছে, তাহলে ওইটা হলো এই সর্পিলাকার। আবার যদি সিঁড়ির মতো জমে, যেমন সিঁড়ি স্টেপ বাই স্টেপ এভাবে জমছে, এরকম যে এই যে চারপাশ দিয়ে প্রাচীরে যে জমবে, এটা যদি সিঁড়ির মতো জমে, তখন সেটাকে বলা হয় কি? সোপানাকার। হ্যাঁ, বা অনেক সময় কূপের মতো, কূপ যেমন থাকে ছোট ছোট গুচ্ছ আকারে, কূপের মতো ফোটা ফোটা আকারে জমে, তখন সেটাকে বলে কূপাঙ্কিতির। এরকম বিভিন্ন, এই যে এটা হলো কি, এই যে ট্রাকিড হোক, ভেসেল হোক, এদের যে কোষ প্রাচীর থাকে, এটার চারপাশ দিয়ে যে পদার্থ লিগনিন জমে, লিগনিন জমলে একটা কি আবরণ সৃষ্টি হবে না? হ্যাঁ, এই আবরণটা কেমন? এই যে চারপাশ দিয়ে জমতেছে, এটা কি বলয়ের মতো, নাকি সিঁড়ির মতো সোপানাকার, নাকি সর্পিলাকার সাপের মতো পেঁচানো, নাকি ছোট ছোট গুচ্ছ কূপের মতো কূপাঙ্কিতির? এই যে এটা জাস্ট ভিতরের বলয়, যে ভিতরের বলয়। আশা করি বুঝতে পেরেছ। তাইলে এই যে জাইলেম, ট্রাকিড এবং ভেসেল, তা ট্রাকিডের এই যে ওই যে প্রাচীরের যে পুরুত্ব হচ্ছে, লিগনিন জমা হচ্ছে, এই পুরুত্বটা কি বিভিন্ন আকৃতির হয়, বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, কূপাঙ্কিত, এরকম। তো এটা ভেসেলের ক্ষেত্রে সেম। আচ্ছা, এরপরে আসো 5 নাম্বার। 5 নাম্বার বৈশিষ্ট্য কি? 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কাদের মধ্যে এই ট্রাকিড, ভেসেল, এতে কাদের মধ্যে পাওয়া যায়? তো ট্রাকিড হচ্ছে ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদে এদের পাওয়া যায়। ট্রাকিড কোথায় কোথায় পাওয়া যায়? ফার্ন কোনটা? ওই যে ঢেকি শাক, যেটা
ঢেঁকি শাক, এটা হচ্ছে ফার্ন। তারপর হচ্ছে আবৃতবীজি বা গুপ্তবীজি, আবৃতবীজি যাহা গুপ্তবীজি হতো, আবৃতবীজি যাদের বীজ ফল দ্বারা ঢাকা থাকে, যেমন আম ফলের ভিতরে বীজ থাকে, এটা হলো আবৃতবীজি। জাম ফলের ভিতরে বীজ থাকে, এটা হলো আবৃতবীজি। আর নগ্নবীজি কোনটা? যেটা সাইকাস এবং পায় না, যেটা শুধু বীজই থাকে, চারপাশ দিয়ে কোনো ফল হয় না, এটা হলো নগ্নবীজি। বীজ হচ্ছে নগ্ন অবস্থায় থাকে, ফল দ্বারা আবৃত থাকে না। তাহলে ফার্ন আবৃতবীজি এবং নগ্নবীজি, ফার্ন আবৃতবীজি নগ্নবীজি উভয়ের মধ্যে কি সবার মধ্যে ট্রাকিড পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে তাহলে ভেসেল কার কার মধ্যে পাওয়া যায়? ভেসেল সবার মধ্যে পাওয়া যায় না, প্রধানত আবৃতবীজি বা গুপ্তবীজির মধ্যে প্রধানত পাওয়া যায়, প্রধানত আবৃতবীজিতে পাওয়া যায়, আবৃতবীজি। নগ্নবীজিতে সাধারণত থাকে না, নগ্নবীজিতে সাধারণত থাকে না, তবে উন্নত শ্রেণীর নগ্নবীজি যেটা তাদের মধ্যে থাকে। হ্যাঁ, তাহলে কি প্রধানত আবৃতবীজিতে থাকে, সাধারণত নগ্নবীজি থাকে না নগ্নবীজিতে, তবে উন্নত শ্রেণীর নগ্নবীজিতে থাকে, উন্নত নগ্নবীজিতে থাকে, নগ্নবীজিতে থাকে। তো উন্নত নগ্নবীজিতে কোনটা? উন্নত নগ্নবীজি হচ্ছে কি, যেমন হচ্ছে নিটাম, নিটাম বানানটা তোমরা দেখবে এটা কিন্তু জি দিয়ে শুরু, জি দিয়ে শুরু বা জি এর উচ্চারণটা উজ্জ্ব থাকে, এটা হচ্ছে নিটাম, NEGNETUM, নিটাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা বলতে পারি ট্রাকিডের কাজ কি এবং ভেসেলের কাজ কি। তো ট্রাকিড এবং ভেসেল দুটেই কিন্তু জাইলেমের অন্তর্গত, এদের মূল কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ উঠানো, পানি এবং খনিজ লবণ উঠানো। তবে স্পেসিফিক এদের কাজটা একটু ডিফারেন্ট হালকা। কোষরস পরিবহন, দৃঢ়তা প্রদান, খাদ্য সঞ্চয় করা, এটা এক্স্যাক্টলি বলতে গেলে তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবেই দিতে হবে, কারণ এটার উপর ভিত্তি করে MCQ কোশ্চেন আসবে। MCQ আসতে উলট পালট করলে সমস্যা, যদিও মূল কাজ মানে ধারণাগতভাবে দুটেরই সেম কাজ, কারণ দুটেই জাইলেমের অন্তর্গত। এরা হলো মূল কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করবে, বাট বইয়ের মধ্যে স্পেসিফিক যেভাবে কথাটা লেখা আছে তোমাকে ওইভাবেই ডিফারেন্ট করে পড়তে হবে ট্রাকিডের ক্ষেত্রে এবং ভেসেলের ক্ষেত্রে, কারণ MCQগুলো ওইভাবেই আসবে, বহুপদীগুলো ওইভাবেই আসবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাহলে হচ্ছে এটার যেটা কাজ সেটা হচ্ছে কি, কোষরস পরিবহন, অঙ্গকে দৃঢ়তা প্রদান এবং হচ্ছে খাদ্য সঞ্চয়। কোষরস পরিবহন, তারপর হচ্ছে কি দৃঢ়তা প্রদান, এবং হচ্ছে কি খাদ্য সঞ্চয়। আমরা কি বলছি, যেভাবে আছে এইভাবেই পড়বো, নতুন কিছু বানানোর এখানে ইনক্লুড করার চেষ্টা করব না। কোষরস পরিবহন, দৃঢ়তা প্রদান এবং খাদ্য সঞ্চয়। আর ভেসেলের কাজ কি? ভেসেলের কাজ হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহন, অঙ্গকে দৃঢ়তা প্রদান, পানি ও খনিজ লবণ পরিবহন, পানি ও খনিজ লবণ পরিবহন, অঙ্গকে দৃঢ়তা প্রদান। ব্যাস, এই যে ট্রাকিড এবং ভেসেল আমরা হচ্ছে পার্থক্য করে ফেলছি, সিম্পল জিনিস। এখানে ট্রাকিড এবং ভেসেলের পার্থক্য আসলে কিন্তু আমি হচ্ছে 4 নাম্বার এটা কিন্তু পার্থক্যের মধ্যে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ এটা দুইটার ক্ষেত্রেই সেম, বাকিগুলোর মধ্যে পার্থক্য করা যাবে। যেমন ট্রাকিড কোষগুলো লম্বা, প্রান্তদের সরু এবং সুচালো, আর ভেসেল হচ্ছে কি খাটো, চঙ্গের মতো, সুচালো না, চঙ্গের মতো। ট্রাকিডের কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, ভেসেলের কোষগুলো প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমহীন হয়ে যায়। ট্রাকিডের প্রাচীরে লিগনিন জমা হয়ে প্রাচীরগুলো পুরু হয়ে যায়, এর ফলে হচ্ছে
পানি চলাচল বন্ধ হয়ে যায়, তখন পাশাপাশি জোরকূপের মাধ্যমে চলাচল সম্পন্ন হয়। আর এদের ক্ষেত্রে যেহেতু প্রোটোপ্লাজমহীন হয়ে যায়, মাঝখান দিয়ে ফাঁপা হয়ে যায়, তো দুটি কোষের প্রান্ত প্রাচীর গলে গিয়ে লম্বা সরু নলের সৃষ্টি করে। আচ্ছা, দীর্ঘ নলের সৃষ্টি করে। আর এটা যেহেতু পার্থক্য হবে না, সো এটা বাদ। এরপর হচ্ছে কোথায় পাওয়া যায়? ট্রাকিড হচ্ছে ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদ উভয়ের সব ধরনের উদ্ভিদের মধ্যে ট্রাকিড পাওয়া যায়। আর ভেসেল সাধারণত আবৃতবীজি উদ্ভিদে পাওয়া যায়, নগ্নবীজিতে সাধারণত পাওয়া যায় না, তবে উন্নত শ্রেণীর নগ্নবীজিতে যেমন নিটামের মধ্যে ভেসেল পাওয়া যায়। এরপর আমরা কাজ দিব যে কোষরস পরিবহন করা, দৃঢ়তা প্রদান করা এবং খাদ্য সঞ্চয় করা এদের কাজ। আর এদের মূল কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করা এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা। এখন ধরো আমার ট্রাকিডের বর্ণনা আসছে, আমরা এখন এটা পড়ব গ নাম্বারের জন্য। ট্রাকিডের বর্ণনা কিভাবে লিখব? এই যে ভেসেলের বর্ণনা কিভাবে লিখব গ নাম্বারের জন্য। তাহলে ট্রাকিডের বর্ণনা যদি আসে, তাহলে আমি সুন্দর করে প্রথমে হলো জাইলেমের ব্যাপারে বলবো। ধরো আমার উদ্দীপকের মধ্যে চিত্র দিয়ে দিছে, এটা ইনডিরেক্টলি এর গঠন বর্ণনা করবা, এটা এর বর্ণনা দাও। তা আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে ট্রাকিড, তাহলে এটার বর্ণনা আমি দেবো কীভাবে? প্রথমে আমি জাইলেমের বর্ণনা দিব, যেসব জটিল টিস্যুর কোষগুলো পানি এবং খনিজ লবণ পরিবহনে অংশ নেয়, এই জটিল টিস্যুগুলোকে জাইলেম বলা হয়, জাইলেম টিস্যু বলা হয়। তো জাইলেম টিস্যুর মধ্যে 4 ধরনের কোষ লক্ষ্য করা যায়: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। উদ্দীপকের কোষটি হচ্ছে একটি ট্রাকিড কোষ। নিচে ট্রাকিডের গঠন বর্ণনা করা হলো। তারপর আমি এই ট্রাকিডের চিত্রটা আঁকব। চিত্রটা আঁকতেও পারো, নাও আঁকতে পারো, আঁকলে ভালো, ঠিক আছে? এবং নিচে লিখলাম, নিচের এই যে চিত্র ট্রাকিড, বইয়ের মধ্যে একটু কোনো ইন্ডিকেট নাই, তুমি একটু ইন্ডিকেট করে দিতে পারো। ইন্ডিকেট করবা, এটা হলো কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর। এই যে ভিতরে এটা হচ্ছে দিয়ে দিলা, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম লিখতে পারো, সাইটোপ্লাজম লিখতে পারো, প্রোটোপ্লাজম লিখতে পারো। আর এগুলো লিখবে হলো জোরকূপ, জোরকূপ, 3টা ইন্ডিকেট দিলেই হবে। জোরকূপ লিখতে পারো বা কূপ লিখতে পারো। তাহলে কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, আর লেখলা হলো কূপ। আর এখানে লিখবা চিত্র, এটা হচ্ছে কি ট্রাকিড। ব্যাস, এরপরে তুমি হচ্ছে বর্ণনা দিবা, এই যে এই 6টা বৈশিষ্ট্য লিখে দিবা। যে ট্রাকিডের কোষগুলো লম্বা, প্রান্তদ্বয় সরু এবং সুচালো হয়। এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, ফলে পানি চলাচল বন্ধ হয়ে যায়। তখন এর চলাচল জোরকূপের পাশের জোরকূপের মাধ্যমে চলাচল সম্পন্ন হয়। প্রাচীরের পুরুত্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে, বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, কূপাকৃতির। সাধারণত ফার্ন, আবৃতবীজি এবং নগ্নবীজির উদ্ভিদের ভিতরের পরিবহন টিস্যুতে জাইলেমের মধ্যে ট্রাকিড পাওয়া যায়। ট্রাকিডের মূল কাজ হচ্ছে কোষরস পরিবহন করা, দৃঢ়তা প্রদান করা এবং খাদ্য সঞ্চয় করা। ব্যাস, আলহামদুলিল্লাহ। এই মার্কে মানে এভাবে আনসার করলে এখানে মার্ক কাটার কোনো সুযোগ নাই, 3-এ 3 পাবা ইনশাল্লাহ, নিশ্চিত। সো কতটা ডিফারেন্ট করে আনসার করা যায়, কতটা সুন্দর করে আনসার করা যায়, কতটা স্যারের মনোরঞ্জন করে আনসার করা যায়, এই বিষয়টা তোমাকে দেখতে হবে। তাহলে দেখো, 1 নাম্বার কথা, তাহলে প্রথমে আমি ট্রাকিড বা জাইলেম সম্বন্ধে একটু বলবো। যে জাইলেম হচ্ছে পানি এবং খনিজ লবণ উঠায় যে পরিবহন টিস্যু, এটা হলো জাইলেম। জাইলেমের মধ্যে 4 ধরনের কোষ আছে: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তার ভিতরে এটা একটা ট্রাকিড। নিচে ট্রাকিডের বর্ণনা দেওয়া হলো, ট্রাকিডের চিত্র আঁকলাম, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম আর হচ্ছে কূপ ইন্ডিকেট করলাম, চিত্র হচ্ছে ট্রাকিড লিখলাম, তারপর বর্ণনাটা লিখব। তো সেমভাবে আসো, ভেসেলের বর্ণনা কীভাবে দিবা গ নাম্বারে যদি আসে, তো আমরা ওই সেমভাবে জাইলেমের সংজ্ঞা দিব। জাইলেমের সংজ্ঞা দিয়ে বলবো এটা ভেসেল, জাইলেমের একটা কোষ। তারপর হচ্ছে ভেসেলের চিত্র আঁকবো, চিত্র আর্ট করে দেন হচ্ছে যে আমরা এটা বর্ণনা দিব। তো চিত্র আঁকলে যেটা লিখতে পারো যে এটা হলো কোষ প্রাচীর, এটা হলো কোষ প্রাচীর। তারপর হচ্ছে
এখানে লিখতে পারে এটা হচ্ছে ভিতরে, এটা দাগ দিয়ে লিখতে পারো ফাঁপা অঞ্চল, এটা হলো কোষ প্রাচীর ফাঁপা অঞ্চল। আর এটা হচ্ছে এখানে দাগ দিয়ে এটা লিখতে পারো প্রান্ত প্রাচীর। তাইলে কোষ প্রাচীর ফাঁপা অঞ্চল, এটা দিতে পারো প্রান্ত প্রাচীর, ঠিক আছে। চিত্র হলো ভেসেল গেল। তাহলে এটা হচ্ছে কি কোষ প্রাচীর ফাঁপা অঞ্চল, আর এটা হচ্ছে প্রান্ত প্রাচীর। আচ্ছা, চিত্র হচ্ছে কি ভেসেল। এরপরে হচ্ছে এই যে দিয়ে দিবা কোষগুলো খাটো চোঙের মতো পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম, মানে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকলেও পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমহীন হয়ে ফাঁপা অঞ্চলের সৃষ্টি করে এবং প্রান্ত প্রাচীর গলে গিয়ে এটা হচ্ছে দীর্ঘ নলের মতো অংশের সৃষ্টি করে, যেটা দিয়ে পানি পরিবহন সম্পন্ন হয় এবং হচ্ছে এটার প্রাচীরে যে বলয়ের সৃষ্টি হয়, বিভিন্ন পদার্থ জমে বা লিগনিন জমে যে বলয়ের সৃষ্টি হয়, এটা হচ্ছে বিভিন্ন বলয়াকার, সফলাকার, সোপানাকার, সর্পিলাকার, কোপাঙ্গিতে বিভিন্ন আকৃতি হয়। তারপর হচ্ছে প্রধানত এই আবৃতবীজী উদ্ভিদের মধ্যে ভেসেল থাকে, আর নগ্নবীজিতে থাকে না বললেই চলে, তবে প্রধান উন্নত শ্রেণীর নগ্নবীজি যেমন নিটামের মধ্যে থাকে। আর পানি ও খনিজ লবণ পরিবহন করা, অঙ্গকে দৃঢ়তা প্রদান করা হচ্ছে এর কাজ। দ্যাটস ফাইন, 3 পাবা ইনশাআল্লাহ। তো এখন তাহলে হচ্ছে যে আমরা মোটামুটি ট্রাকিড পড়লাম, আমরা ভেসেল পড়লাম। ভেসেল সংক্রান্ত আরও 2-3টা তথ্য আছে এমসিকিউ এর জন্য, যেমন হচ্ছে এটা হচ্ছে কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, আরও উন্নত উদ্ভিদের ক্ষেত্রে আরও একটু বড় হইতে পারে। এগুলা তো অতিরিক্ত যে তথ্য আছে ওগুলো তোমরা দিয়ে দিতে পারো, আলহামদুলিল্লাহ ভালো হবে। বা আমরা যখন এমসিকিউর জন্য পুরা বই দাগিয়ে দিব তখন এই বিষয়গুলো এমসিকিউর জন্য, যেহেতু ওগুলো থেকে এমসিকিউ বেশি আসে, ওগুলো আমরা তখন এমসিকিউর মধ্যে দাগিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে মোটামুটি তাইলে আমরা ট্রাকিড পড়লাম। তাইলে আমরা কি কি পড়ছি এখন পর্যন্ত একটু রিভাইজ করার চেষ্টা করি। আমরা পড়লাম হচ্ছে জটিল টিস্যুর মধ্যে স্থায়ী টিস্যু, সরল, জটিল, নিঃস্রাবী। জটিল টিস্যু জাইলেম, ফ্লোয়েম। জাইলেমের মধ্যে আমরা পড়লাম এই প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম, প্রাথমিক জাইলেমের আবার প্রকারভেদ, প্রোটো জাইলেম, মেটা জাইলেম, এবং 3D অ্যানিমেশনের মাধ্যমে সব কিছু দেখার চেষ্টা করলাম। এবং হচ্ছে জাইলেমের মধ্যে ট্রাকিড এবং ভেসেল পড়লাম। তার বাকি থাকে কি ট্রাকিড, ভেসেল, এখন থেকে হলো জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। তো সহজ ভাষায় যদি আমরা বলি, এটাকে কোশ্চেনটা আমরা একটু ইন্ডিকেট করার চেষ্টা করি। এটা আসবে হলো খ নাম্বারের কোশ্চেন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন। জাইলেম প্যারেনকাইমা কি? এখান থেকে আমরা একটা তথ্য পাইলাম যে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষ, এগুলাকে জাইলেম প্যারেনকাইমা বলা হয়। জাইলেমের মধ্যে যে প্যারেনকাইমাগুলো থাকে, তার মানে জাইলেমে অবস্থিত, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষ, প্যারেনকাইমা কোষ হচ্ছে কি জাইলেম প্যারেনকাইমা। এই জাইলেম প্যারেনকাইমার আরেকটা নাম আছে, সেটাকে কি বলা হয়? উড প্যারেনকাইমা বলা হয়। তো জাইলেম প্যারেনকাইমাকে কি বলা হয়? উড প্যারেনকাইমা বলা হয়। এটার অন্য নাম কি? উড প্যারেনকাইমা। উড প্যারেনকাইমা। তাহলে জাইলেমের মধ্যে যে প্যারেনকাইমা জাতীয় কোষ আছে এগুলো হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, এটার আরেকটা নাম কি? উড প্যারেনকাইমা। তো এদের যে প্রাচীর, প্যারেনকাইমার প্রাচীর সাধারণত পাতলা হয়। তো প্যারেনকাইমা এদের প্রাচীর পাতলাও হয় আবার পুরুও হয়। তো কাঠটা পাতলা হবে আর কাঠটা পুরু হবে। তো আমরা জানি যে জাইলেম দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, আর একটা হচ্ছে গৌণ জাইলেম। জাইলেম দুই ধরনের, একটা হলো প্রাথমিক জাইলেম, একটা হচ্ছে গৌণ জাইলেম। তো প্রাথমিক জাইলেমের প্রাচীর হচ্ছে
প্রাথমিক জাইলেমের এই যে প্যারেনকাইমার যে প্রাথমিক জাইলেমের মধ্যে যে প্যারেনকাইমাগুলো থাকে এটার প্রাচীর হচ্ছে পাতলা, আর গৌণ জাইলেমের মধ্যে যে প্যারেনকাইমা থাকে এটার প্রাচীর হচ্ছে পুরু। তাইলে প্রাথমিক জাইলেমের প্রাচীর হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত, আর গৌণ জাইলেমের প্রাচীর হচ্ছে পুরু প্রাচীরযুক্ত। এবং হচ্ছে এদের কাজ 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 কি? কাজ হচ্ছে মনে রাখবা, কাজ বিশেষ করে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, শিবকোষ, সঙ্গীকোষ, এই যে প্রত্যেকটার যে কাজ আছে স্পেসিফিক যেভাবে উল্লেখ আছে সেভাবেই দাগায় দাগায় পড়বা, মুখস্থ করবা কাজগুলা, কারণ ওইভাবেই আসবে। জাইলেমের সাথে ফ্লোয়েম, ট্রাকিডের সাথে ভেসেলের, এগুলো অনেকটা ট্রাকিড, ভেসেল এগুলো অনেকটা সামঞ্জস্যপূর্ণ। ট্রাকিড বিশেষ করে জাইলেমের যে 4টা যথেষ্ট মিল আছে, ফ্লোয়েমের 4টা যথেষ্ট মিল আছে, এদের ভিতর থেকে সেপারেটলি কাজগুলো আলাদা আলাদাভাবে স্পেসিফিকভাবে মুখস্থ করতে হবে, কারণ ওইভাবেই আসবে। তাহলে ওইটাই আমার, এটা কি ট্রাকিডের না ভেসেলের না জাইলেম প্যারেনকাইমা না জাইলেম ফাইবারের, ওইটা যেন আমার আনসার করা যায়, আমি যেন পারি ওইভাবে, ওটা স্পেসিফিক ওইভাবেই পড়তে হবে। তো বইয়ের মধ্যে যেভাবে আছে আমি সেভাবেই বলি। এই জাইলেম প্যারেনকাইমার কাজ হয় খাদ্য সঞ্চয়, পানি পরিবহন। খাদ্য সঞ্চয় ও পানি পরিবহন, পানি পরিবহন। এই যে এই হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। তাহলে জাইলেম প্যারেনকাইমার বর্ণনাটা কি দাঁড়াইলো? জাইলেম প্যারেনকাইমা যদি আসে খ নাম্বার বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে। তাহলে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষই হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, এর অন্য নাম হচ্ছে উড প্যারেনকাইমা। আর জাইলেম প্যারেনকাইমা জাতীয় কোষগুলোর প্রাচীর পাতলা এবং পুরু উভয় হতে পারে। প্রাথমিক জাইলেমের প্রাচীর হচ্ছে পাতলা হয় এবং গৌণ জাইলেমের প্রাচীর হচ্ছে পুরু হয়। আর এটার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য সঞ্চয় ও পানি পরিবহন করা হচ্ছে এই জাইলেম প্যারেনকাইমার কাজ। তো মোটামুটি এই হচ্ছে কথা। এটা যদি খ নাম্বারে আসতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে, মার্ক হচ্ছে 2। সো এইভাবে এই তথ্যগুলো লিখলে হবে, বইয়ের মধ্যেও এই তথ্যই আছে, অতিরিক্ত তথ্য নাই। তো এখন যে টপিক সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমার পরে হচ্ছে কি আমাদের জাইলেম ফাইবার। ওকে, এখন হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার। তো জাইলেম প্যারেনকাইমাটা কি ছিল? জাইলেম প্যারেনকাইমা জাইলেমের মধ্যে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষ, এটা হলো জাইলেম প্যারেনকাইমা। আর জাইলেম ফাইবার কোনটা? ফাইবার হচ্ছে কি, ওই যে ফাইবার এবং স্ক্লেরাইড 2 প্রকার ছিল, স্ক্লেরেনকাইমা। তাহলে জাইলেমের মধ্যে অবস্থিত স্ক্লেরেনকাইমা জাতীয় হচ্ছে জাইলেম ফাইবার। তাহলে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা জাতীয় কোষই হচ্ছে কি জাইলেম ফাইবার। এদেরকে কি বলা হয়? এটার অন্য নাম কি? এদেরকে উড ফাইবারও বলা হয়, উড ফাইবার। দেখো, তাইলে হচ্ছে যে জাইলেমের মধ্যে অবস্থিত স্ক্লেরেনকাইমা যে কোষগুলা, এগুলো হচ্ছে জাইলেম ফাইবার। এটার অন্য নাম হচ্ছে উড ফাইবার। আর যেহেতু এগুলো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, অতএব স্ক্লেরেনকাইমা জাতীয় কোষের যে বৈশিষ্ট্যগুলো আছে সব বৈশিষ্ট্যই এদের মধ্যে প্রকাশিত হবে। তার মানে স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য আমরা কি পড়ছিলাম? স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য আমরা পড়তে হচ্ছে এই কোষগুলো লম্বা হয়, তারপরে হচ্ছে সূচালো হয়, এবং হচ্ছে এদের ভিতরে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকলেও আস্তে আস্তে প্রোটোপ্লাজমহীন হয়ে যায় এবং মৃত হয়ে যায়। তো সেমভাবে এই কথাগুলোও এদের জন্য প্রযোজ্য। তার মানে এটা যেহেতু স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, অতএব এই কোষগুলো হচ্ছে কি লম্বা ও সরু, সূচালো, এবং হচ্ছে এদের প্রাথমিক অবস্থা প্রোটোপ্লাজম থাকলেও পরিণত কোষে প্রোটোপ্লাজমহীন। পরিণত কোষ কি হয়?
প্রোটোপ্লাজমহীন হয়, প্রোটোপ্লাজমহীন, পরিণত কোষ প্রোটোপ্লাজমহীন হয়ে যায়। এবং এদের মধ্যে কি হয়, এবং হচ্ছে প্রোটোপ্লাজমহীন যদি হয় তাহলে তো এই যে স্ক্লেরেনকাইমা একটা বৈশিষ্ট্য চলে আসলো। এবং হচ্ছে এদের কাজগুলা কি, আর একটা কথা বলছিলাম কি, এদের কাজ যেগুলো আছে কাজগুলো অবশ্যই বইয়ের মধ্যে যেভাবে আছে সেভাবেই পড়ব। তার আগে হচ্ছে এরা এই ফ্লোয়েম ফাইবার যেটা, জাইলেম ফাইবার যেটা, এটা কার মধ্যে থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেমের মধ্যে থাকে। এরা সাধারণত দ্বিবীজপত্রীতে এদের পাওয়া যায়, দ্বিবীজপত্রী। তা আমরা জানি যে উদ্ভিদের ওই সাধারণত ফলগুলো একবীজপত্রী বা দ্বিবীজপত্রী হয়। বীজপত্র যদি একটা থাকে, যেমন ধান, গম একবীজপত্রী। আবার হচ্ছে আমের যে বীজ আছে ওটার মধ্যে দুইটা পত্রফলক থাকে, এই জন্য এটাকে দ্বিবীজপত্রী বলা হয়। দ্বিবীজপত্রীতে এদের পাওয়া যায়। তো কাজটা কি বলছি, কাজটা হলো যেভাবে আছে আমরা সেভাবেই পড়ব। তো কাজ কি আছে, পানি ও খনিজ পদার্থ পরিবহন, পানি ও খনিজ পদার্থ পরিবহন, এটা হলো 1 নম্বর কাজ। যান্ত্রিক শক্তি প্রদান, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করবে। একটা জিনিস ভালোভাবে খেয়াল করবা, যেহেতু এদের হচ্ছে উড ফাইবার বলা হয়, উড মানে কাঠ হিসেবে কাজ করবে, তো অতএব এটা কি করবে, যান্ত্রিক শক্তি প্রদান করবে এবং হচ্ছে দৃঢ়তা প্রদান করবে, দৃঢ়তা প্রদান। ব্যাস, এই হচ্ছে কি জাইলেম ফাইবার। তাহলে জাইলেম ফাইবার যদি পরীক্ষার মধ্যে আসে, হয় খ নাম্বারে আসবে অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে আমরা কিভাবে দিব, এই যে আমরা দিব যে জাইলেমের মধ্যে অবস্থিত স্ক্লেরেনকাইমা জাতীয় কোষই হচ্ছে জাইলেম ফাইবার। এদেরকে উড ফাইবারও বলা হয়। এই কোষগুলো হচ্ছে লম্বা এবং সরু, প্রাথমিক অবস্থায় এর মধ্যে প্রোটোপ্লাজম থাকলেও পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমহীন হয়ে মৃত অঞ্চলের সৃষ্টি করে। এই দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে সাধারণত এই জাইলেম ফাইবার লক্ষ্য করা যায়। পানি ও খনিজ লবণ পরিবহন করা, যান্ত্রিক শক্তি প্রদান করা এবং দৃঢ়তা প্রদান করাই হচ্ছে জাইলেম ফাইবারের কাজ। ব্যাস, হয়ে গেল। এখান থেকে নতুন একটা তথ্য আমরা পাইলাম, এমসিকিউর জন্য এটা দাগা দিব অবশ্যই, বাট নতুন তথ্য বলতে একটু ডিফারেন্ট জিনিস, যেটা হলো যান্ত্রিক শক্তি প্রদান করে। তাহলে নিচের কোন কোষটি যান্ত্রিক শক্তি প্রদান করে, এরকম প্রশ্ন আসলে সেটা কি হবে, জাইলেম ফাইবার। তাইলে আমরা কি পড়লাম ভালো করে খেয়াল করো। আমরা পড়লাম হচ্ছে ট্রাকিট, ভেসেল, তারপরে পড়লাম হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, তারপরে পড়লাম হচ্ছে জাইলেম ফাইবার। তো এই মোটামুটি হচ্ছে জাইলেম ক্লোজ হয়ে গেছে, এখন আমরা পড়ব হচ্ছে ফ্লুয়েম। তো জাইলেমের কাজ ছিল পানি এবং খনিজ লবণ পাতা পর্যন্ত উঠানো, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতার মধ্যে যে খাদ্যটা তৈরি হবে, এই তৈরিতে কি তো যে খাদ্যটা এটা সারা দেহে ছড়ায় দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোয়েমের কাজ। তাহলে ফ্লোয়েমের কাজ কি, যে খাদ্য যে তৈরি হয়েছে সারা দেহে, মানে উদ্ভিদের পাতার মধ্যে যে খাদ্য তৈরি হয়েছে খাদ্যটা সারা দেহে ছড়ায় দেওয়া হলো ফ্লোয়েমের কাজ। ফ্লোয়েমের মধ্যে কয় ধরনের কোষ থাকে, ফ্লোয়েমের মধ্যে হচ্ছে 4 ধরনের কোষ থাকে, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তো এই ফ্লোয়েমের মধ্যে যে কি থাকে, সিপ কোষ থাকে, সিপ কোষ ও সঙ্গী কোষ, এটা আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ। সঙ্গী কোষ এই দুটো যে ট্রাকিড এবং ভেসেলের মতো করে পড়বো, যাতে করে খুব সহজে বোঝা যায়, বুঝতে যেন সুবিধা হয়। তাহলে আমরা প্রথমে পড়বো হচ্ছে, এখানে লিখলাম হলো সিপ কোষ, এখানে লিখবো হচ্ছে সঙ্গী কোষ। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমাদের একটু চিত্রটা একটু আঁকতে হবে, চিত্রটা শিখলে একটু ভালো হয়। তো আমরা চিত্রটা এক পাশে আর্ট করি যাতে বোঝা যায়। সিপ কোষ আসুক, সঙ্গী কোষ আসুক, যেটাই আসুক, আমরা একটু চিত্রটা একটু আঁকি। যেমন ধরো এই যে
এর হলো শিবকোষ। শিবকোষগুলা কিন্তু ফাঁপা থাকে, একটা প্রাচীরের সাথে আর একটা প্রাচীর জ্বলে গিয়ে যেখানে কোষ প্লেট সৃষ্টি হয়, চালনের মতো হয়, যেটা 3D চিত্রতে আমরা দেখছি, এবং এটা হলো ওই পরিবহনে সাহায্য করে আর কি। তো শিবকোষ বা শিবকোষ বা হচ্ছে এটাকে শিবনল বলা হয়, এটার মাঝখানে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, এটার পাশ দিয়েই হচ্ছে সঙ্গী কোষ থাকে। এই যেটার পাশ দিয়েই সঙ্গী কোষ থাকে, ধরো এই যে হচ্ছে সঙ্গী কোষ, যেটার পাশ দিয়ে সঙ্গী কোষ থাকে। সঙ্গী কোষের নিউক্লিয়াসটা আবার বড় থাকে, সঙ্গী কোষের নিউক্লিয়াসটা বড় থাকে। তো ধরো এই হলো সঙ্গী কোষ। আচ্ছা, এরপরে এর পাশ দিয়ে যে আরও তাহলে কি আছে, শিবকোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইম এবং ফ্লোয়েম ফাইবার, এই কোষগুলো এটা পাশ দিয়ে থাকে। তো এখন দুই পাশ দিয়ে ফ্লোয়েম প্যারেনকাইম আর ফ্লোয়েম ফাইবার দিয়ে দিই ধরো। তো ওগুলা কোষের মধ্যেও কি থাকে, নিউক্লিয়াস থাকে, তো দিয়ে দিলাম নিউক্লিয়াস। ব্যাস, এই যেরকম একটা চিত্র দিলেই হয়ে গেল। তাহলে মাঝখানে যে ফাঁপা অংশ, এটা হচ্ছে শিবনল বা শিবকোষ। এই যে পাশে যেটা, এটা হচ্ছে সঙ্গী কোষ, এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এগুলোর মধ্যে। আচ্ছা, তো এখন মোটামুটি চিত্র এটা আঁকলেই হবে, এবং হচ্ছে তোমরা তোমাদের এই চিত্রের পাশাপাশি যে আরেকটা চিত্র আছে ওইটা একটু ভালোভাবে দেখবা, ভালোভাবে শেখার চেষ্টা করবা। ওই চিত্রটা দেখে যেন বোঝা যায় যে এটা অনেকটা যখন ঝাপসা চিত্র দিয়ে দেয় পরীক্ষার খাতার সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের মধ্যে, তখন এটা দেখে মনে হয় যে এটা মনে হয় নিউক্লিয়াসের মতো করে দেয়। এই জন্য নিউক্লিয়াসের সাথে এটা ডিফারেন্ট করা শিখবা, কারণ এইটা হচ্ছে দিয়ে দিচ্ছে এই ফ্লোয়েম টিস্যু, ওখানে তুমি নিউক্লিয়াস দিয়ে নিউক্লিয়াসের বর্ণনা দিয়ে দিচ্ছ, ঝামেলা হবে। কিন্তু জাস্ট আগে বলে দিলাম, নিউক্লিয়াসকে এর সাথে ডিফারেন্ট করা শিখতে হবে। নিউক্লিয়াসের মাঝখানে কিন্তু নিউক্লিওলাস থাকে, কিন্তু এটার মধ্যে কিন্তু নিউক্লিওলাস নেই। যদিও এখন এটা দেখে মনে হচ্ছে যে এটা তো একই, বাট তোমাকে উদ্দীপকে যখন ঝাপসা চিত্র দিবে তখন একটু বোঝানো কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি বর্ণনা লেখা শুরু করি। তাইলে শিবকোষ বা শিবনল যেটা, তা আমরা দেখতেই পাচ্ছি এই কোষগুলা কি অনেক লম্বা। এই কোষগুলো দীর্ঘ এবং পাতলা প্রাচীরযুক্ত, এই প্রাচীরগুলা পাতলা। তাহলে শিবকোষগুলা কি হয়, শিবকোষগুলা দীর্ঘ হয় ও পাতলা প্রাচীরযুক্ত হয়, পাতলা প্রাচীরযুক্ত। আর যে সঙ্গী কোষ যে আছে, সঙ্গী কোষ হচ্ছে কি, সঙ্গী কোষগুলো অতটা দীর্ঘ নয়, দীর্ঘ নয়, এবং সঙ্গী কোষ পাতলা প্রাচীরযুক্ত, ওকে। তাহলে এখান থেকে আমরা পার্থক্য যদি করি, বা মিল যদি খুঁজি, সেখানে কিন্তু আমরা পাবো যে শিবকোষ হচ্ছে দীর্ঘ এবং পাতলা প্রাচীরযুক্ত, সঙ্গী কোষ দীর্ঘ নয়। শিবকোষ অনেক দীর্ঘ হলেও সঙ্গী কোষ অতটা দীর্ঘ হয় না, এবং সঙ্গী কোষ হলেও পাতলা প্রাচীরযুক্ত হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে প্রাচীরের লিগনিন দিয়ে তৈরি, তাইলে এই যে শিবনলের প্রাচীরও হচ্ছে কি হয়, ওই যে আমরা যে ট্রাকিট পড়লাম এবং ভেসেল পড়লাম যে লিগনিন জমা হয়ে পুরু হয়, হ্যাঁ, সেমভাবে এই যে শিবকোষের যে প্রাচীর, এটাও কি দিয়ে তৈরি হয়, লিগনিন দিয়ে তৈরি হয়। তাহলে এদের প্রাচীর হচ্ছে কি লিগনিন যুক্ত, প্রাচীর লিগনিন যুক্ত। এবং সঙ্গী কোষের প্রাচীর কি দ্বারা তৈরি, সঙ্গী কোষের প্রাচীরও হচ্ছে লিগনিন দ্বারা তৈরি, একই তথ্য আমরা পাইলাম। হচ্ছে শিবকোষ হচ্ছে প্রাচীর হচ্ছে লিগনিন যুক্ত, সঙ্গী কোষের প্রাচীর হচ্ছে লিগনিন যুক্ত। এখানে শিবকোষ এবং সঙ্গী কোষের সাথে যথেষ্ট মিল আছে, কারণ হচ্ছে আসলে মূলত এরা হলো দুই ভাইয়ের মতো, যমজ ভাইয়ের মতো। শিবকোষ যেখানে যেখানে যাবে, সঙ্গী কোষ সেখানে সেখানে যাবে।
শিব কোষ যেখানে যেখানে আছে সঙ্গী কোষও সেখানে সেখানে আছে। আচ্ছা, এখন আমরা একটু ডিফারেন্ট যদি দেখি তাহলে হচ্ছে 3 নাম্বার বৈশিষ্ট্য যেটা। আচ্ছা, 3 নাম্বার বৈশিষ্ট্য, এই যে শিব কোষের যে প্রোটোপ্লাজম ভিতরে, এই সঙ্গী কোষের প্রোটোপ্লাজম তো পূর্ণ অবস্থায় থাকে এবং জীবিত, আর শিব কোষের যে প্রোটোপ্লাজমগুলা এগুলো সাধারণত প্রাচীর ঘেঁষে থাকে। শিব কোষের প্রোটোপ্লাজমগুলা প্রাচীর ঘেঁষে থাকে। তো যখন শিব কোষের প্রোটোপ্লাজমগুলা যখন প্রাচীর ঘেঁষে থাকে তখন মাঝখান দিয়ে আসলে ফাঁপা একটা অংশের সৃষ্টি হয়। তাহলে শিব কোষের প্রোটোপ্লাজমগুলো প্রাচীর ঘেঁষে থাকার কারণে ভিতর দিয়ে একটা ফাঁকা অঞ্চলের সৃষ্টি হয়, যেটা ওই যে পরিবহনে সাহায্য করবে। এবং হচ্ছে একটা কোষের সাথে আরেকটা কোষের মধ্যে এই যে শিব প্লেট গঠন হয়, একটা প্লেট গঠন হয়। এই প্লেটের মধ্যে চালনের মতো ছিদ্র আছে, 3Dতে কিন্তু আমরা দেখছি, 3D চিত্রতে চালনের ছিদ্র ছিদ্র থাকে। হ্যাঁ, তো এটা আমরা একটু কি দেখবো নাকি? আচ্ছা দাঁড়াও, আমরা আর একটু দেখে আসি, তাহলে একটু বুঝতে হবে, বুঝতে সুবিধা হবে। যে শিব প্লেট যেটা, এই যে দেখো, এই যেগুলো হচ্ছে ফ্লোয়েম। এই যে ফ্লোয়েম, এই যে চালনের মতো, এই যে চালনের মতো ছিদ্র, এই যে একটা কোষ, ধরো এই একটা কোষ, এই যে আর একটা কোষ, এই যে মাঝখানে শিব প্লেট গঠন হয়েছে। এই শিব প্লেটটা কেমন? ওই যে চালনের মতো ছিদ্রযুক্ত। তাহলে একটা কোষের ভিতর দিয়ে আবার কি থাকে? প্রোটোপ্লাজমগুলো প্রাচীর ঘেঁষে চারপাশ দিয়ে থাকে। প্রোটোপ্লাজমগুলো চারপাশ দিয়ে প্রাচীর ঘেঁষে থাকে, এর ফলে ভিতরে একটা ফাঁপা অঞ্চলের সৃষ্টি হয়। ওইটা দিয়ে বিভিন্ন পদার্থ এই যে চালনের ছিদ্রগুলো দিয়ে এই পাশ থেকে ওই পাশে চলে যায়। এইটা ওকে। তাইলে হচ্ছে হ্যাঁ, তাইলে আমরা এখান থেকে এটা থেকে আমরা লিখতে পারি যে এদের যে এই প্রোটোপ্লাজমগুলো আছে, এদের যে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে। আর প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকার জন্য মাঝখান দিয়ে কি হয়? একটা ফাঁকা তাই কোষগুলো ফাঁপা হয়। আচ্ছা, তাহলে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে, ফলে কি হয়? ফলে কোষগুলো কি হয়? কোষগুলো ফাঁপা হয়, ফাঁপা হয়। ওই কোষগুলো ফাঁপা হলেই বিভিন্ন পদার্থের চলাচল ঠিক হয়, ওই ফাঁপা পথ দিয়ে পদার্থের চলাচল হয়, নিয়ন্ত্রিত হয়। 1, এটা হলো 2, এই হলো 3। আচ্ছা, তো এই 3 নাম্বার এটার ক্ষেত্রে কি হবে? আর এদের হলো যে এদের প্রোটোপ্লাজম পুরা কোষব্যাপী থাকে, এর ফলে এদের কোনো ফাঁপা অঞ্চলের সৃষ্টি হয় না। তার মানে এদের কোষ হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, পূর্ণ থাকে। আর যেহেতু এদের কোষগুলা প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, তাই এদের ভিতরে কি হয় না? ফাঁপা হয় না। আচ্ছা, এরপর আমরা 4 নাম্বার বৈশিষ্ট্য আছি। 4 নাম্বার হচ্ছে, দেখো একটু ভালো করে দেখো, এই যে শিব কোষ বা শিবনল যেটা মাঝখানে, এদের কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। এদের কোনো কি নাই? নিউক্লিয়াস নাই। তার মানে এদের কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। তো এটা যখন আমরা নিউক্লিয়াস পড়ছি, মনে রাখবা যে নিউক্লিয়াস কার মধ্যে থাকে আর কার মধ্যে থাকে না। নিউক্লিয়াস হচ্ছে প্রাণী কোষের লোহিত কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। আর উদ্ভিদ কোষের মধ্যে এই যে শিব কোষ, এই কোষটার মধ্যে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আর সঙ্গী কোষের মধ্যে কি? সঙ্গী কোষের মধ্যে অবশ্যই কি থাকে? নিউক্লিয়াস থাকে। এরপর হচ্ছে 5 নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কোষগুলো লম্বালম্বি একটির ওপর একটি যুক্ত হয়ে শিবনল গঠন করে। একটু ভালোভাবে খেয়াল করো, এই যে একটা কোষ, তার উপরে আরেকটা কোষ, তার উপরে আরেকটা, এভাবে লম্বালম্বি যুক্ত হয়ে লম্বা একটা নল সৃষ্টি করবে। একটির পর একটি যুক্ত হয়ে কি করবে? শিবনল গঠন করবে।
সিবনল গঠন করে এবং চালনির মতো সিপপ্লেট তৈরি হয়। চালনির মতো কি তৈরি হয়? সিপপ্লেট দিয়ে, এবং প্রত্যেকটা কোষ সিপপ্লেট দিয়ে আলাদা থাকে, যেটা সিপপ্লেট, এটা হলো সিপপ্লেট। প্রত্যেকটা কোষ সিপপ্লেট দিয়ে আলাদা থাকবে। সিপপ্লেটটা কেমন? চালনির মতো, ছিদ্রযুক্ত। তাহলে সিবনল গঠন করে এবং প্রতিটি কোষ, আমি জাস্ট সংক্ষিপ্ত করে দিচ্ছি, তোমরা এটা লিখবা। সিবনল গঠন করে, একটার পর একটা সজ্জিত হয়ে সিবনল গঠন করে এবং প্রতিটি কোষ চালনির মতো ছিদ্রযুক্ত সিপপ্লেট গঠন করে। সিপপ্লেট দ্বারা যুক্ত হয়, এভাবে বলা যেতে পারে। এই সিপপ্লেট দিয়ে আলাদা থাকে, প্রতিটি আলাদা থাকে। এই তাহলে হচ্ছে যে এখান থেকে আরও একটা তথ্য পাইলাম। আর এদের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এদের মধ্যে কোনো ধরনের সিপপ্লেট গঠিত হয় না। সিপপ্লেট গঠিত হয় না। আচ্ছা, এরপরে আসো 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে কোথায় পাওয়া যায়? এই সিপকোষ সাধারণত আবৃতবীজী উদ্ভিদের মধ্যে থাকে। কোথায় থাকে? আবৃতবীজী উদ্ভিদে থাকে। আর সঙ্গী কোষও আবৃতবীজী উদ্ভিদেই থাকে, কারণ আমরা একটু আগেই বলছি যে সিবনল যেখানে থাকবে, শিবকোষ যেখানে থাকবে, সেখানে সঙ্গী কোষও থাকবে। 7 নাম্বার হচ্ছে সর্বশেষ আমরা কাজ দিব। কাজ, যে শিবকোষ এবং সঙ্গী কোষের কাজ কি? এদের মূল কাজ হচ্ছে পাতায় প্রস্তুত করা খাদ্য বিভিন্ন অংশে পরিবহন করা। তাহলে পাতার মধ্যে প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন অংশে পরিবহন করা হলো এদের কাজ। পাতায় প্রস্তুত খাদ্য বিভিন্ন অংশে পরিবহন করা। আর সঙ্গী কোষের কাজ কি? সঙ্গী কোষের কাজ হচ্ছে খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয় ও পরিবহন। খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয় ও কি করা? পরিবহন করা। এই যে আমরা মোটামুটি শিবকোষ এবং সঙ্গী কোষের পার্থক্য করতে পারবো, এখানে সাদৃশ্য করতে পারবো, বৈসাদৃশ্য করতে পারবো, তুলনা করতে পারবো, শিবকোষের বর্ণনা লিখতে পারবো, সঙ্গী কোষের বর্ণনাও লিখতে পারবো। বাবা, পরীক্ষায় কোনটা আসবে? যেভাবে আসবে ওইভাবে পারবো ইনশাআল্লাহ। তাহলে দেখো, সেমভাবে আগের মতো করে আমরা যেভাবে পড়লাম সেভাবে আমরা এটাও লিখব। ধরো আমি এখন পার্থক্য একটু শিবকোষ এবং সঙ্গী কোষের মধ্যে, ধরো খ নাম্বারেই দিছে যে এই যে ফ্লোয়েমের মধ্যে যে 4 ধরনের কোষ থাকে, শিবকোষ এবং সঙ্গী কোষ, এটা থাকে না? এখন বলো যে শিবকোষ এবং সঙ্গী কোষের মধ্যে সাদৃশ্য কি? খ নাম্বারে একটা ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সাদৃশ্য কি? তো সাদৃশ্য হচ্ছে শিবকোষ হলো পাতলা প্রাচীরযুক্ত, সঙ্গী কোষ হলো পাতলা প্রাচীরযুক্ত। প্রাচীরে লিগনিন যুক্ত থাকে বা লিগনিন যুক্ত হয়ে কোষ প্রাচীর লিগনিন দ্বারা তৈরি, এদের কোষ প্রাচীর লিগনিন দ্বারা তৈরি। এটা হলো কি? এটা হচ্ছে যে সাদৃশ্য। এবং এদের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, মানে জীবিত, এটার মধ্যে প্রোটোপ্লাজম থাকে জীবিত, সাদৃশ্য। আবার এরা হলো আবৃতবীজী উদ্ভিদের মধ্যে থাকে, এরাও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে থাকে, এটা হচ্ছে কি? সাদৃশ্য। আচ্ছা, ওকে, এই সেটা অফ করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে বৈসাদৃশ্য কি? বৈসাদৃশ্যের মধ্যে আসো যে এদের প্রোটোপ্লাজম হচ্ছে প্রাচীর ঘেঁষে থাকে, এর ফলে ফাঁপা অংশের সৃষ্টি হয়, কিন্তু সঙ্গী কোষের মধ্যে কোনো ফাঁপা অংশের সৃষ্টি হয় না। শিবকোষ হচ্ছে অনেক দীর্ঘ হয়,
কিন্তু সঙ্গী কোষও তো দীর্ঘ হয় না। শিব কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু সঙ্গী কোষের মধ্যে কি থাকে? অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস থাকে। শিব কোষের মধ্যে সিপ্লেট গঠন হয়, চালনের মতো সিপ্লেট গঠন হয় ছিদ্রযুক্ত, কিন্তু সঙ্গী কোষের মধ্যে কোনো সিপ্লেট গঠন হয় না। এই যেভাবে বৈসাদৃশ্যও করা গেল। তো সাদৃশ্য করা যাবে, বৈসাদৃশ্য করা যাবে। আবার ধরো আসছে শিব কোষের বর্ণনা দাও, গ নাম্বার একটা প্রশ্ন আসছে। তাহলে আমরা প্রথমে ফ্লোয়েমের সংজ্ঞা দিব, যেসব জটিল টিস্যু প্রস্তুতকৃত খাদ্য পরিবহনে অংশ নেয় তাকে ফ্লোয়েম টিস্যু বলা হয়। ফ্লোয়েম টিস্যুর মধ্যে 4 ধরনের কোষ থাকে: শিব কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। নিচে ফ্লোয়েম প্যারেনকাইমার বর্ণনা দেওয়া হলো। এই নিচে শিব কোষের বর্ণনা দেওয়া হলো। তারপর আমি কি করব? সুন্দর করে এই চিত্রটা আঁকবো। সবগুলো আঁকো, কোনো সমস্যা নেই, এটার জন্য সবগুলো আঁকো। বা যদি শুধু এক্স্যাক্টলি একটা যদি আঁকতে পারো আঁকো, নো প্রবলেম। এই যে মাঝখানেরটা আর্ট করো, এই পাশে আর্ট করে দিই, এই যে মাঝখানেরটা আর্ট করো, এরকম দিয়ে এই যে এরকম একটা চিত্র দিলেই হইলো। এই যে প্রোটোপ্লাজমগুলো প্রাচীর ঘেঁষ দিয়ে একটু প্রাচীর চারপাশ দিয়ে এরকম দিয়ে এখন ইন্ডিকেট করো এটা কোষ প্রাচীর, এটা ইন্ডিকেট করো সিপ্লেট, ভিতরে হচ্ছে যে ফাঁপা অংশ, এই যে এটা ইন্ডিকেট করে এটা হলো প্রোটোপ্লাজম, প্রান্তের দিকে প্রোটোপ্লাজম, ফাঁপা অংশ, সিপ্লেট, কোষ প্রাচীর। চিত্র দিয়ে দাও হচ্ছে শিবকোষ। হ্যাঁ, তাহলে যে আমি বললাম প্রথমে ফ্লোয়েমের সংজ্ঞা দিলাম, তারপর ফ্লোয়েমের মধ্যে 4 ধরনের কোষ থাকে: শিবকোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। নিচে শিবকোষের বর্ণনা দেওয়া হলো, তারপরে চিত্র আঁকলাম, এভাবে ইন্ডিকেট করলাম, তারপর বর্ণনা লিখব যে কোষগুলো দীর্ঘ হয়, পাতলা প্রাচীরযুক্ত হয়, প্রাচীরে লিগনিন জমা হয়, এদের প্রাচীর লিগনিন দ্বারা তৈরি, প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে, এর ফলে হচ্ছে কোষগুলো ফাঁপা হয়, এদের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, এরা হলে একটার সাথে একটা যুক্ত হয়ে লম্বা সিগন্যাল গঠন করে এবং একটা কোষের সাথে আর একটা কোষের ভিতরে চালনের মতো ছিদ্রযুক্ত সিপ্লেট তৈরি হয়, যেটা বিভিন্ন পদার্থের আদান প্রদানে পরিবহনে সাহায্য করে। আবৃতবীজী উদ্ভিদের মধ্যে শিবকোষ লক্ষ্য করা যায়, পাতায় প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা এদের কাজ। এই যে এইভাবে যখন আমি একটা আনসার করব, একেবারে বিশুদ্ধ সুন্দরতম উত্তর, যেটা মার্ক কাটার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, সেমভাবে যদি সঙ্গী কোষের বর্ণনা দেয়, তাহলেও তুমি হচ্ছে এই সঙ্গী কোষের বর্ণনা যদি দেয়, তো শুধু সঙ্গী কোষের চিত্র না আর্ট করে পাশাপাশি এই চিত্রটা আর্ট করে দিবা। মানে শুধু এতটুকু দিতে পারবা, পুরাটা দিয়ে সঙ্গী কোষের জন্য পুরাটাই দিও, পুরাটা দিয়ে জাস্ট এটা সঙ্গী কোষের জন্য ইন্ডিকেট কী হবে। এই দেখো, সঙ্গী কোষের জন্য তুমি এই যে সিগন্যাল দিছো না, শিবকোষ, এটা চিত্র আর্ট করার পরে এই যে পাশ দিয়ে একটা সঙ্গী কোষ দিয়ে দিলা, জাস্ট এখানে ইন্ডিকেট করো এটা হলো সঙ্গী কোষ, এটা হলো নিউক্লিয়াস, এটা হলো প্রোটোপ্লাজম, এই করা জিনিস ইন্ডিকেট করে দিলে হবে। চিত্র দিয়ে দাও সঙ্গী কোষ, এই শিবকোষ থেকে কোনো ইন্ডিকেট করারই দরকার নেই, চিত্র দিয়ে দাও সঙ্গী কোষ, মানে শিবকোষের পাশে আছে। এরপরে তুমি জাস্ট বর্ণনা দাও যেগুলো দীর্ঘ নয়, পাতলা প্রাচীর যুক্ত হয়, প্রাচীর হচ্ছে লিগনিন দ্বারা তৈরি, প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, ফাঁপা, এবং এরা ফাঁপা হয় না, এবং এদের মধ্যে নিউক্লিয়াস থাকে, অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস, এবং শিবপেজ গঠিত হয় না। আবৃতবীজ উদ্ভিদের থাকে, খাদ্য তৈরি, সঞ্চয় এবং পরিবহন করা এদের কাজ। ব্যাস, আলহামদুলিল্লাহ, 3-3। এখন প্রশ্ন তুমি কিভাবে আসবা, আমি সেভাবেই আনসার করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে মোটামুটি ফ্লোয়েমের মধ্যে আমরা শিবকোষ জানলাম, আমরা তারপরে হচ্ছে সঙ্গী কোষও জানলাম। এখন আমরা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা এবং হচ্ছে ফ্লোয়েম ফাইবার পড়ব। এখন আমাদের টপিক হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা। আচ্ছা, ফ্লোয়েম প্যারেনকাইমা তাহলে সিম্পল জিনিস, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমাগুলো ছিল জাইলেম প্যারেনকাইমা, সেম জিনিস এখানে হচ্ছে ফ্লোয়েমে অবস্থিত
ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষ। ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষই হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। যেহেতু এগুলা প্যারেনকাইমা কোষ, অতএব প্যারেনকাইমার যে বৈশিষ্ট্য এগুলো এখানে আসবে। তো প্যারেনকাইমার কোষগুলা বৈশিষ্ট্য কি? প্যারেনকাইমার কোষগুলা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ, তাই না? তো প্যারেনকাইমার বৈশিষ্ট্য কি? কোষগুলা বৈশিষ্ট্য কি? এগুলো কি প্রাচীর কি? পাতলা প্রাচীরযুক্ত এবং হচ্ছে কি প্রোটোপ্লাজম পূর্ণ। প্লাজম পূর্ণ। তো এই হলো 1 নাম্বার কথা। ফ্লোয়েমের মধ্যে অবস্থিত প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এগুলো পাতলা প্রাচীরযুক্ত হয় এবং হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ হয়। ওকে, ফাইন। এরপরে হচ্ছে এরা হলো কোথায় পাওয়া যায়? নগ্নবীজিতে পাওয়া যায় এবং হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পাওয়া যায়, ফার্ন জাতীয় উদ্ভিদে পাওয়া যায়। তাহলে ফার্নে পাওয়া যায়, নগ্নবীজিতে পাওয়া যায় এবং হচ্ছে দ্বিবীজপত্রী গুপ্তবীজির মধ্যে 2 প্রকার। আবৃতবীজি হলো 2 প্রকার, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। তো আবৃতবীজি, এই যে আবৃতবীজি যেগুলা, এগুলা হচ্ছে 2 ধরনের হয়। একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। তো আবৃত বীজের মধ্যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, এর ভিতর থেকে যেটা দ্বিবীজপত্রী এদের মধ্যে পাওয়া যায়, একবীজপত্রীর মধ্যে পাওয়া যায় না। এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা যেটা, এটা হচ্ছে একবীজপত্রীর মধ্যে পাওয়া যায় না, দ্বিবীজপত্রীর মধ্যে পাওয়া যায়। ফার্নে থাকে, নগ্নবীজিতে থাকে এবং আবৃত বীজের মধ্যে দ্বিবীজপত্রীতে থাকে, একবীজপত্রীতে থাকে না। এরপর আসো এটার কাজ কি? ফ্লোয়েমের যে প্যারেনকাইমা কোষ, এটার কাজ কি? তাইলে ফ্লোয়েমের যে প্যারেনকাইমা কোষ, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহন করা। এটার কাজ কি? খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহন। এই যে হয়ে গেল ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে জাস্ট এইটা বইয়ের মধ্যে যে আছে সেটাই লিখতেছি। কেন? একটু টপিক বেস আলাদা করে লিখতেছি এবং বারবার বলতেছি। কেন? যাতে মনে থাকে। জাস্ট তুমি এখন এটা মনে রাখতে পারবা। ফ্লোয়েমের মধ্যে যে প্যারেনকাইমা জাতীয় যেগুলো আছে, এগুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। তো ফ্লোয়েম প্যারেনকাইমা কি? প্যারেনকাইমার বৈশিষ্ট্যগুলো কি? এগুলো পাতলা প্রাচীরযুক্ত হয়, প্রোটোপ্লাজম পূর্ণ হয়। সিম্পল জিনিস। কোথায় এদের পাওয়া যায়? ফার্ন, নগ্নবীজিতে পাওয়া যায় এবং দ্বিবীজপত্রীতে পাওয়া যায়, একবীজপত্রীতে পাওয়া যায় না। কাজ কি করে? খাদ্য সঞ্চয় করে, খাদ্য পরিবহন করে। জাস্ট একটা জিনিস ভালো করে খেয়াল করো। এই যে আমরা যে ইয়াটা পড়লাম, জাইলেম প্যারেনকাইমা পড়লাম, দেখো প্রথমে হলো জাইলেম ও প্যারেনকাইমা জাতীয় কোষ, তারপরে হচ্ছে এদের কোথায় পাওয়া যায়, কাজ কি, এই টাইপেরই তো। ওই একই সিকোয়েন্সে সবগুলা যাচ্ছে, যে এই যে জাইলেম ফাইবারের ক্ষেত্রে মোটামুটি একটা স্টেপ, কোথায় পাওয়া যাচ্ছে, আবার কাজ কি, ওই একটা স্টেপ একই সিকোয়েন্সে যাচ্ছে। সেমভাবে এটাও কিন্তু ওই একই সিকোয়েন্সে আসলো, যে ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা কোষ, যেহেতু প্যারেনকাইমা, ওতে প্যারেনকাইমা একটু বৈশিষ্ট্য আসলে এবং কোথায় পাওয়া যায় এবং কাজ কি, ফ্লোয়েম প্যারেনকাইমা। সেমভাবে আমরা ফ্লোয়েম ফাইবারও পড়ব। ওকে, এখন আমাদের টপিক হচ্ছে ফ্লোয়েম ফাইবার। দেখো জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। জাইলেমের মধ্যে প্যারেনকাইমাগুলো ছিল জাইলেম প্যারেনকাইমা, জাইলেমের মধ্যে স্ক্লেরেনকাইমাগুলো ছিল জাইলেম ফাইবার। সেমভাবে ফ্লোয়েমের মধ্যে প্যারেনকাইমাগুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েমের মধ্যে স্ক্লেরেনকাইমা যেগুলো হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে? তার মানে এগুলো হচ্ছে কি, ফ্লোয়েমে অবস্থিত কি
স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, স্ক্লেরেনকাইমা জাতীয় কোষই হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এদের আর একটা নাম আছে, এদের অন্য নাম কি? এদের অন্য নাম হচ্ছে কি বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেহেতু এগুলো স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, তাহলে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষের বৈশিষ্ট্যগুলো কিন্তু এদের ভিতরে ইনক্লুড করা যাবে। যেমন এই কোষগুলা হচ্ছে লম্বা হয়, স্ক্লেরেনকাইমা সবসময় কি লম্বা হয়, এই কোষগুলা হচ্ছে লম্বা, এবং হচ্ছে পরিণত কোষ হচ্ছে প্রোটোপ্লাজমবিহীন, প্রোটোপ্লাজমবিহীন, হ্যাঁ, এবং মৃত, প্রোটোপ্লাজমবিহীন, মোটো, একটার সাথে একটা যুক্ত হয়ে লম্বা তৈরি হয়, এরকমও হইতে পারে। যেমন এখানে এটাও উল্লেখ আছে যে এক প্রান্তের সাথে আর এক প্রান্ত যুক্ত হয়ে থাকে, হ্যাঁ, এদেরকে আচ্ছা বাস্ট ফাইবার বলা হয়। গেল, যেমন এটা আমরা ওই আগের উদাহরণে পড়ছিলাম যে পাটের আঁশ যেটা, ওইটা হচ্ছে বাস্ট ফাইবারের অন্তর্গত। তার মানে যে পাটের মধ্যে এই ফ্লোয়েম ফাইবার থাকবে। যে এই ফ্লোয়েম ফাইবারটা কখন হয়? যখন হচ্ছে কি উদ্ভিদের গৌণ বৃদ্ধি হয়, উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে এই ফ্লোয়েম ফাইবার তৈরি হয়, ফ্লোয়েম ফাইবার সৃষ্টি হয়। এখন এই যে গৌণ বৃদ্ধি হলে ফ্লোয়েম ফাইবার কিভাবে সৃষ্টি হয়, এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যাটা হলো, যেমন জাস্ট আমরা কি বলছি, এটার অন্য নাম হচ্ছে বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার কি? পাট তন্তু, যেটা পাটের আঁশ যেটা। তো পাট গাছ যখন নতুন থাকে, পাটের কিন্তু শাখরাইন দেখায়, তখন কি কোনো আঁশ পাওয়া যায়? আঁশ কিন্তু পাওয়া যায় না। তাইলে প্রাথমিকভাবে যে গাছটা থাকে, তা আমরা কি বলছিলাম, প্রাথমিকভাবে যখন একটা গাছটা আস্তে আস্তে মোটা হয়, গাছ যখন মোটা হয় এটাকে গৌণ বৃদ্ধি বলা হয়। ওই যখনই গাছ আস্তে আস্তে মোটা হবে, গৌণ বৃদ্ধি হবে, এবং আস্তে আস্তে পাট কিন্তু বয়স হইলে তারপরে আঁশ হয়। পাট গাছ হওয়া মাত্র আঁশ হয় না, আঁশ হইতে সময় লাগে, গৌণ বৃদ্ধি হলে আস্তে আস্তে আঁশটা, ফাইবারটা হয়। তার মানে এই যে গৌণ বৃদ্ধি যখন হবে তখনই এই ফাইবারটা উৎপন্ন হবে, এই ফ্লোয়েম ফাইবারটা তখনই উৎপন্ন হবে। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় উৎপন্ন হবে না, গৌণ বৃদ্ধির সময় এই ফ্লোয়েম ফাইবার উৎপন্ন হবে। এবং হচ্ছে এদের কোষের প্রাচীরে কূপ দেখা যায়। পাট গাছ ভালোভাবে খেয়াল করবা, পাট গাছ খুব ভালোভাবে খেয়াল করলে দেখবা এটা মানে একটু ছিদ্র মনে হয়। এদের কোষ প্রাচীরের মধ্যে কূপ লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে এদের কোষে কি দেখা যায়? এদের কোষ প্রাচীরে কূপ লক্ষ্য করা যায়, কোষ প্রাচীরে কূপ দেখা যায়, কোষ প্রাচীরে কূপ দেখা যায়। আচ্ছা, এখন আসবো হলো আমার কাজ, যে কাজ কি? তো ফ্লোয়েমের কাজ কি? পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপর নিচে পরিবাহিত করে। পাতায় উৎপাদিত শর্করা, তা আমরা কি বলছিলাম? প্রশ্নগুলা মানে কাজগুলা যেভাবে আছে সেভাবেই পড়ব। পাতায় উৎপাদিত শর্করা এবং হচ্ছে কি মূলে সঞ্চিত খাদ্য, মূলে সঞ্চিত খাদ্য কি করে? একই সাথে উপরে নিচে পরিবাহিত করে, একই সাথে উপরে নিচে পরিবাহিত করে। এটা একটু বুঝায় দেয়। তো পাতার মধ্যে শর্করা হয়, তাহলে শর্করা খাদ্য নিচে আসবে। মূলের মধ্যে যদি শর্করা সঞ্চিত থাকে, ওইটা তাহলে উপরে নিয়ে যাওয়া লাগবে সারা দেহে, তাহলে একই সাথে নিচেও আসলো আবার উপরেও গেল, এই যে পরিবহনটা হচ্ছে। তো এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তাহলে ফ্লোয়েম ফাইবারটা কি? ফ্লোয়েমের মধ্যে অবস্থিত স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, এদেরকে বাস্ট ফাইবার বলা হয়। এটা হলো পাটের তন্তু। যেহেতু এটা স্ক্লেরেনকাইমা, তাই স্ক্লেরেনকাইমা হলে এগুলো লম্বা হবে, প্রোটোপ্লাজমহীন হবে, মৃত হবে, এবং হচ্ছে একটার সাথে একটা যুক্ত থাকে, এবং গৌণ বৃদ্ধি হয়। যেহেতু এটা তন্তু, পাটের আঁশ কিন্তু দেরিতে তৈরি হয়। যখন পাট গাছ যখন আস্তে আস্তে মোটা হয় তখন আঁশ তৈরি হয়।
তো গৌণ বৃদ্ধি হলে এরা উৎপন্ন হবে, এর আগে হবে না। আর এদের কাজ কি, এবং এদের প্রাচীরে কূপ দেখা যায়। আর এদের পাতায় হচ্ছে উৎপাদিত যে শর্করাটা এবং মূলের মধ্যে সঞ্চিত শর্করা একই সাথে, তাহলে পাতা উৎপাদিত শর্করাটা নিচে আসবে আর মূলের শর্করা উপরে যাবে, তারা একই সাথে উপরে নিচে পরিবহন করে। এই হচ্ছে মোটামুটি ফ্লোয়েম ফাইবার। তাইলে আমরা আজকে কি কি পড়লাম সব বিষয়গুলো একটু আলোচনা করি হচ্ছে আমরা আজকের অধ্যায়টা আজকের ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে পড়লাম স্থায়ী টিস্যুর মধ্যে সরল, জটিল এবং নিঃস্রাবীর মধ্যে জটিল টিস্যুটা, এটাকে পরিবহন টিস্যু বলা হয়। দুই ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম নিচের যে তৈরিকৃত পানি এবং খনিজ লবণ উপরে উঠাবে মাটি থেকে নিয়ে, আর ফ্লোয়েম হচ্ছে পাতায় তৈরিকৃত খাদ্য সারা দেহে পৌঁছাবে। তো জাইলেমের মধ্যে 4 ধরনের কোষ আছে। তো জাইলেমের ভিতরে আমরা জানলাম প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম, প্রোটোজাইলেম, মেটাজাইলেম, এগুলো জানলাম। এবং 4 ধরনের কোষ, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এবং আমরা ট্রাকিড এবং ভেসেলের বর্ণনা, পার্থক্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য পড়ার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে আমরা পড়লাম হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, তারপরে পড়লাম হচ্ছে আমরা জাইলেম ফাইবার, তারপরে আমরা পড়লাম হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমের ভিতরে ছিপ কোষ এবং সঙ্গী কোষের বর্ণনা পড়লাম, কীভাবে আনসার করব চিত্রসহ সেগুলোও পড়লাম। এরপরে আমরা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা পড়লাম, তারপরে হচ্ছে ফ্লোয়েম ফাইবার পড়লাম। তা আশা করি প্রত্যেকটা টপিক একেবারে ডিপলি পড়ানো হয়েছে, খুঁটিনাটি পড়ানো হয়েছে। আশা করি এর বিষয় থেকে এর ভিতর থেকে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর পাশাপাশি হচ্ছে আমাদের কোর্সের একটু প্রচারণা তোমরা করো, তোমাদের ফ্রেন্ডসদের বইলো, যাতে হচ্ছে আমরা কিভাবে পড়তেছি একেবারে সবগুলা বিষয় কতটা তোমাদের ভালো লাগতেছে, এগুলো আমাদের যে ওই যে কামব্যাক উইথ রেদওয়ান মেথড যে গ্রুপটা আছে সেখানে তোমরা একটু শেয়ার টেয়ার করবা, একটু পোস্ট দিও, আমাদের একটু ভালো লাগবে। তা আমাদের একটু স্টুডেন্ট বাড়ুক, তোমরা তোমাদের ফ্রেন্ডদের বলবা, একটু ফেসবুকে পোস্ট দিও, খারাপ কি, এটা আমাদের কাছে স্টুডেন্ট বাড়ুক, ভালোই তো, তাই না? তো তোমরাও যেমন উপকৃত হচ্ছে, আমরাও যেন ওরকম ফিনান্সিয়ালিভাবে একটু উপকৃত হই। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।